বুঝাই দিব যে জ্যোতিষ শিক্ষা কি কিভাবে হয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষার্থী কিভাবে এগিয়ে আসে। কিন্তু সেটি কে করবে? তার জন্য আমার হাতিয়ার দরকার। আমি আগামীতে ভর্তি করার জন্য কিভাবে বাছাই করব? আজকে আমি আপনাদের ডেকে কেন কষ্ট দিচ্ছি এই শীতের রাতে? কষ্ট দিচ্ছি, আমার আইডেন্টিটি ব্যবহার করবেন, কিন্তু আসলে আপনাদের যোগ্যতা আছে কিনা। আমার সম্মেলনে যারা আসছেন আমি তো যোগ্যতার প্রকাশ করতে পারিনি। তাহলে সেই যোগ্যতার প্রকাশ করার জন্য আমি অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি, সেটি খুব শীঘ্রই আপনারা পাবেন। তো সেই পরীক্ষাটি বিশেষ করে আমরা কোন ব্যানারে করব তার জন্য একটু অপেক্ষা করছি। আর এই মিটিংটি আমার দরকার ছিল। এই মিটিংটি, আজকের মিটিংটি না হলে আমি মানে পরবর্তীতে ওইটা ঘোষণা দিতে পারছি না। তো আমি এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা নিব। সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে শুধুমাত্র সেই ব্যক্তি হচ্ছে আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যারা সম্মেলনে যারা আসছেন, ওই সম্মেলনের যে আমাদের যে একাডেমি বা যে সোসাইটি হচ্ছে, সেই সোসাইটির সার্টিফিকেট পাবে বা আমাদের এই আইডেন্টিটি পাবে। এর বাইরে কেউ পাবে না। এমনকি ওই যে মানুষ বলে আঙ্গুলে গ্যাংগ্রিন হয়েছে, আঙ্গুল কেটে ফেল, তো আমি গ্যাংগ্রিন কেটে ফেলতে চাই। আমি ইতিমধ্যে আমি বলেছি, আমি কিন্তু বলেছি যে 5-6 জন কিন্তু আমি মার্ক করে ফেলেছি। এই 5-6 জন আজ জীবনে আমার সম্মেলনে আসতে পারবে না, আমার শিক্ষার্থীও হতে পারবে না। এইবার আমি যে ভর্তি করবো, আমি দেখেছি, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, আমার শিক্ষার্থীদের মধ্যে আমি দেখেছি যে ব্যক্তি একটি মাত্র ক্লাসও জীবনে 2 বছর ফ্রিতে যে ব্যক্তি ক্লাস করেছেন, একটি মাত্র ক্লাসের ভিডিও শেয়ার করেননি। এমনকি এই কোচিং সেন্টারে শেয়ার তো করেননি, কোচিং সেন্টারে কোনো প্রচার প্রচারণা চাননি, আবার 2 বছর বিনা বেতনে অধ্যয়ন করেছেন। তাহলে আমি এই আমার গূঢ় বিদ্যা কাকে শিখাবো? কাকে দেবো আমি এটা? সেই দেওয়ার লোক আগে আপনারা তৈরি করতে পারবেন কিনা সেটি বাছাই করে আগামী বছর আমার যারা ভর্তিতে ওয়েটিং এ আছে এখনো, আমি বলেছি আসন সংখ্যা সীমিত, মানে আমি কম নিব। কম নিয়ে আমি তাদের ভিতর থেকে প্রকৃত গড়ে তুলব। তো এই শিক্ষার্থী আবেদন নিব আমি আগে। আবেদন নেওয়ার পরে সেখানেও আমি একটা এমসিকিউ নেব। সেই এমসিকিউ নিয়ে সেখানে তার গুরুত্ব বোঝাবো এই এমসিকিউর মাধ্যমে। গুরুত্ব বুঝিয়ে যে বুঝবে সেই আমার এখানে ভর্তির টাকা দেবে। এর আগে আমি টাকা ধরবো না, এ সংকল্পও কিন্তু আমি ব্যক্ত করেছি। কি আমার কাছ থেকে জানতে চান? আমি, দেখুন, আপনারা আমাকে, কেন আমি বলছি প্রদীপ্ত বালা আমাকে ঋণী করেছে। উনি আমার একটা ছবি করে দিয়েছেন। উনি তখন আমার কাছে দাবি করলেন যে আমাদের একটা সনাতন একটা পাবলিকেশন দরকার, দয়া করে মিউট করুন। আর 2 মিনিট বলে আপনাদের এত কষ্ট দিচ্ছি না। তো সনাতন পাবলিকেশন করুন, বা একটা পাবলিকেশন এর দরকার। আমি বললাম আমার পাবলিকেশন আছে। তা বললেন যে স্যার তা তো জানি না। তখন পঞ্জিকার পেজ ছবি তুলে পাঠালাম। আপনারা যার যার হাতে সুবিনির আছে, দেখেন প্রথমে এই কভার পেজ, কভার পেজ উল্টালে এখানে কিন্তু এই যে রয়েছে প্রচ্ছদ মুদ্রণ ও প্রকাশনায় সনাতন পাবলিকেশন খুলনা। এই যে দেখুন, মিউট ইউজার নামে করুন। কে আছেন? মিউট করছেন না কেন ইউজার বারবার কে? বলার পরেও? ইউজার ইউজার, কে? আপনারা মিউট ইউজার, করেন না, বিপুল বাবু কি আপনি অবস্থা মিউট করুন। আপনাদের? বিপুল বাবু মিউট দেখুন করুন। এখানে কিন্তু রয়েছে ইউজার, মনে হয় আমাদের যেখান থেকে ই করা হয়েছে ও নাম এখনো ই করতে পারিনি। এই, তো এটি কিন্তু রয়েছে। তারপরে উনি আমাকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, ওনার বক্তব্যের ভিতর দিয়ে শুনবো। তো আমরা অনলাইন পত্রিকার কথা যেটি বলছেন, তার আগেই কিন্তু আমরা সুবেনির অনলাইনে দিয়ে দিয়েছি। আমি সেখানে দেখেছি যে শিক্ষার্থীরা বা যার লেখা প্রকাশ হয়েছে তার লেখাটা দিয়ে সে পোস্ট করেছেন। কেন সুবেনিরটা পুরাটা 2 পার্টে দিয়েছি? পুরো 2 পার্টে দিয়ে তারপরে বলা যেত না যে এই সুবেনিরে আমার লেখাটা প্রকাশ হয়েছে, তার জন্য ধন্যবাদ, এই কথা বলা যেত না? কই, এ কথা তো বলেননি। আপনার লেখাটা শুধু দিয়েছেন, মানে আপনার প্রচারটা চেয়েছেন। তাহলে আমার প্রচার চেয়ে যদি আমি আমার ছবিটা দিয়ে আমি এই ভিডিওগুলো রপ্ত করে আমি যদি গ্যালারি ভিউ দিয়ে, মানে ওই গ্যালারি না, স্পিকার ভিউ দিয়ে যদি ভিডিও প্রকাশ করি ক্লাসের, তাহলে কি হবে? আমার জনপ্রিয়তা, আমার প্রচার প্রসারণা বেশি হবে। কিন্তু কই, প্রিন্সিপাল তো তাই চাইনি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তো তা চাইনি। বরং আমার নিজস্ব ইউটিউবে, নিজস্ব ফেসবুকে, আপনারা জানেন আমার ইউটিউবের সক্ষমতা কি। তাহলে আমার ইউটিউব, আমার ফেসবুক, আমার ব্যক্তিগত জায়গায় আমি আপনাদের প্রচার করতেছি। আপনারা আমাকে কি প্রচার দিয়েছেন? কি দিয়েছেন বলেন? যদি বলি তাহলে অনেকেই ওই মানে মানে বললে পারেন, আপনাদের সবাই উচ্চশিক্ষিত মানুষ, আসছি জ্যোতিষ শিখতে, বলবেন যে ধুত, এ এ এ মালের কাছে কে জ্যোতিষ শেখে, এই ফালের কাছে, আর ও হলো নিচু জাত, ও হ্যান ত্যান, এ অনেক কিছু দেখবেন এই ভিডিওর কমেন্টেই কিন্তু চলে আসবে। তো কথা হচ্ছে, সেটি আজকের এই অনুষ্ঠানটি আমি লাইভ ফোরকাস্ট করছি। কেন করছি? যে আমি আশাবাদী ছিলাম যে আমার 100-র উপরে আজকে উপস্থিতি থাকবে।
তো আমার যদি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে আমার তারা কিভাবে এটি দেখবে? তার জন্য কিন্তু লাইভ সম্প্রচার করেছি। কিন্তু সেই লাইভ সম্প্রচার আজকে 3 বছর ধরে শিক্ষার ভিতর থেকে, এমনকি এই উম, যে আমার সঙ্গে থেকে আমার যে স্যার নীরজ স্যার তো অনেক সুন্দর বলেছেন। জেকে দেব স্যারের আমি উপস্থিত কথা বলতে পছন্দ করি। জেকে দেব স্যার যে গঠনমূলক বলেছেন ভালো, আমি আরো গঠনমূলক চাচ্ছিলাম, কারণ উনি শাস্ত্রে অনেক পারদর্শী। বিশেষ করে আমার যে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি স্বপন কুমার চক্রবর্তী, আমি তো আবারও বলছি যে জানার জন্য আজকের আমার এই এই সম্মেলনটি হয়েছে। কাউন্টারে বসে, বাস কাউন্টারে বসেই কিন্তু চট্টগ্রামে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এটি করব কিনা। তাহলে উনি তখন আমাকে মনোবল দেওয়ার পরে আমি সেই বাসে বসে আমি নীরজ স্যারের সাথে আলোচনা করি, যে কে দেব স্যারের সাথেও মনে হয় আলোচনা করেছিলাম। ওই দিনই আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে কি করা যায়। আমি তখন চট্টগ্রাম থেকে আসার পথে গাড়িতে বসে আলোচনা করেছি। সেই আলোচনা করে তারপর এটিকে একটি জায়গায় রূপান্তর করেছি আপনাদের জন্য। সেই সংগঠন সংগঠন করছেন, সংগঠন অলরেডি করার জন্য কি করেছি এটা আপনারা পরবর্তীতে পাবেন। যেদিন উপস্থাপন হবে সেদিন বুঝতে পারবেন। কিন্তু কি আপনারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতা আর কোন জায়গায় দরকার? কিভাবে আমাদের শিক্ষার্থীর গুণ গুণধর, মানে বিশেষ করে সৎ বিজ্ঞ, বা ধরুন যারা প্রচার প্রচারণা চায়, যারা এই শাস্ত্রকে আসলে মনে প্রাণে ভালোবাসে, এই শিক্ষার্থী আমরা কিভাবে বেঁচে পাবো? সেই ধরনের প্রযুক্তিগত কথা তো আপনারা কেউ বলেননি। তাহলে আমার স্বপ্ন কিভাবে পূর্ণ হবে? আমি তো সেটি দেখছি না। তাহলে আমার স্বপ্ন যদি পূর্ণ না হয়, জ্যোতিষ সমাজের স্বপ্ন তো পূর্ণ হবে না। আমি তো চাই জ্যোতিষ সমাজের স্বপ্ন পূর্ণ করতে। আমি বলেছি আমার 64 জেলায় 64 জন জ্যোতিষ থাকবে, যারা কোনোদিন কোনো কড়া কথা শুনবে না, কারো বিপরীত কথা শুনবে না। কেউ বলবে না যে ওর ডিসেন্ট্রির অবস্থায় ওকে ভিটামিন প্রয়োগ করেছে, বা ওর ওই যে যেটি আমাদের সভাপতি মহোদয় আমাদের যে বাবু বলতে যাচ্ছিলেন, অবশ্য ওনাকে সময় দিলে অনেক কিছু বলতে পারতেন, আর অসুস্থ মানুষ, যে অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ স্রষ্টা ছাড়া যে দূর করতে পারে না, আমরা সেখানে রক্তপ্রবাল দিয়ে রেখে দিই। তাহলে এই যে রেখে দিই আমরা কি করেছি? যদিও আমি এইটি আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় নয় বিধায় ওনাকে থামিয়ে দিয়েছি। এই থামিয়ে দেওয়ার ধৃষ্টতাও পর্যন্ত আমার নেই, কারণ ওনার কাছে আমি কত ঋণী এটা বলে বোঝানো যাবে না। তাহলে সেই জায়গায় আমি যে নতুন যে শিক্ষার্থী পেয়েছি এই ব্যাচে, তাদের জন্য আমি কত তুষ্ট। আজকে কেন আমি রূঢ় কথা বলবো? এই রূঢ় কথা কেন আসছে? আমি 63 জন শিক্ষার্থী পেয়েছি এই ব্যাচে, প্রত্যেকে আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানী, অনেক উচ্চশিক্ষিত। তাহলে তানাদের জন্য আমি এটি কেন বলবো? কথা হচ্ছে যে যে গাইটি দুধ দেয় তার তো চাটি খেতে ও আমি রাজি আছি। তো আপনারা আমার এই প্রাথমিক ব্যাচের শিক্ষার্থীরা আমার মনটা ভরে দিয়েছেন। আমিও আবুল হোসেন সাহেব আপনার সাথেও আলাপ করেছি, যে দেখেন আমার উচ্চতর ব্যাচে যখনই গাণিতিক ক্লাসে যাই তখন কিন্তু স্তব্ধ হয়ে যায়। আমি কি করব? আমি কি এই ব্যাচে স্তব্ধ করে দেবো? আবার আমরা বলেছিলাম, আমাদের জেকে দেব স্যার ঘোষণা দিয়েছিলেন যে আমরা কিছু লোককে উচ্চতর ব্যাচে ক্লাস করার সুযোগ দেব প্রাথমিক ব্যাচ থেকে। সেটি যাচাই করার আমি এখনো সময় পাইনি। আপনারা জানেন যে আমার একটা পঞ্জিকা প্রকাশিত হয়, সেটি জানুয়ারি মাসে প্রকাশিত হবে। আমি আজ 16টা ক্লাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যাচাই করে কয়জনকে আমরা এখানে আনবো সেই পরীক্ষাটা নিতে পারিনি। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি সহযোগিতা করেছেন? এখনো তো সহযোগিতা করেননি। দ্রুত যে প্রশ্ন করে বা এর একটা পরিবেশ তৈরি করে উইলিংলি বলে যে হ্যাঁ আমাদের এই মিটিংটি দ্রুত একটু ডাকার দরকার, ডেকে কিছু শিক্ষার্থীদের, কারণ এই প্রাথমিক ব্যাচে অনেক জ্যোতিষ আছেন, তারা কেন এখন প্রাথমিক ব্যাচ করবেন? তারা উচ্চতর ব্যাচে অধিকার দেওয়া উচিত। আমরা তো টাকার জন্য এই প্রতিষ্ঠান করিনি। আপনারা তো দেখেছেন যে 5 জনকে পূর্ণ অবৈতনিক, 5 জনকে অর্ধবৈতনিক, 6 জনকে ত্রৈমাসিক বেতন মুক্ত করা হয়েছে। তাছাড়া কে টাকা দিচ্ছেন, কে না দিচ্ছেন, এটা আপনারাই জানেন। তো আমরা তো সেদিকে তাকাইনি। আমরা কোন দিকে তাকিয়েছি? যে আমরা তাকিয়েছি, হ্যাঁ, সেই গুণী ব্যক্তি উচ্চতর ব্যাচে আসুক, যিনি ধরতে পারেন। আমরা উচ্চতর ব্যাচের জন্য যে উম, আলাদা কিছু দাবি করে আলাদা আবার বেতন নিয়ে যে তাদের আনতে চেয়েছি তাও তো চাইনি, সে কথাও তো বলিনি। কিন্তু সেই সুযোগটাও তৈরি করে দেননি। মিটিং কি জন্য ডাক? মিটিং ডেকে আমরা কি শুনবো? শুনতে গেলে যদি আমরা সেগুলো না পাই, আমাদের পরিকল্পনা কি, আমাকে যদি পরিকল্পনা দিয়ে উৎসাহ না দেন, তাহলে আমি কি জন্য ডাকবো? আমারও সময়ের মূল্য আছে, আপনাদেরও মূল্য আছে। তো কেন আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী হবে? এক সময় আমি বলতাম যে শিক্ষার্থীর জন্য আশেপাশের কে বলতাম যে আপনারা আশেপাশে যদি কেউ শিখতে চায় একটু আমাকে বলবেন, যে আমি এখানে শিখাই। কই, আজ 2 বছরের মধ্যে আমি কাউকে বলেছি এমনটি আমার মনে নেই।
যদি বলে থাকি সেটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না যে হ্যাঁ, আমরা অমুক লোকটা ভালো, সে শেখার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে, দেখি এখানে নিয়ে আসি? এটা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে এই প্রচারটা কিভাবে হবে? আমি দেখেছি যে সর্বোচ্চ মনে হয় আমাদের 5% লোক এই আমার এই অনুষ্ঠানের সম্প্রচার করেছেন। আচ্ছা, করেননি, বেশ ভালো, সেটি আমি বুঝবো। মানে আমি কি বুঝবো, আপনারাই বুঝবেন। আপনারা আপনার পায়ের নিচের মাটি শক্ত করছেন না নরম করছেন। আর 1 বছর অপেক্ষা করুন। আমি আশা করব আমার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে এবারের প্রাথমিক ব্যাচ যখন জ্যোতিষ পেশায় নেমে যাবে, তখন বুঝতে পারবেন যে ঐশিক পত্রের নাম নিয়ে কিভাবে কুষ্টি করতে বসা যায়, বা ওই কিভাবে বিবাহের বিহিত দেওয়া যায়, ওই নামের পরে কি করা যায়, ওই নামে বা দীক্ষার দিন দিতে গেলে কিভাবে দিতে হয়, কিভাবে আপনার এই গৃহারম্ভের দিন দিতে হয়, কিভাবে অন্নপ্রাশনের দিন দিতে হয়। বিদ্যারম্ভের দিন থাকে, আরে বিদ্যারম্ভের দিন থাকে সরস্বতী পূজার দিন, মানুষ বিদ্যা দেবী সেদিন বিদ্যা মানে হাতে খড়ি দিচ্ছে। কিন্তু কোন দিনে হাতে খড়ি দেওয়া যাবে? বছরে থাকে 2-3টা দিন মাত্র। তাহলে সেই 2-3টা দিনের মধ্যে কোন দিনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক দিনটা কোনটা, সেই দিনটা বেছে বের করতে হবে। এবার আপনারা সংগঠন চাচ্ছেন, সংগঠন চাচ্ছেন, আরে সংগঠন তো আমি দিচ্ছি। আপনারা আমাকে কি দিচ্ছেন? আপনারা অনলাইন পত্রিকা চাচ্ছেন, আর আমি চাচ্ছি এই অনলাইন পত্রিকা বাংলা এবং ইংলিশ দুটি ভাষায় এটা প্রচারিত হোক। কে করে দেবে আমাকে ইংলিশ? আমি তো বারবার বলেছি, আমার লজ্জার বিষয় নয়। আমি ABCD লিখতে পারি, আমি লিখতে পারি না, অর্থাৎ ইংলিশের আমি জানি না। তাহলে ইংলিশের জানি না, আমি ইংলিশ পত্রিকা কিভাবে করব? আমি অনেকের কাছে বলেছি। আমাদের প্রাথমিক ব্যাচের একজন শিক্ষার্থী আমাকে অভয় দিয়েছেন, উনি উৎসাহ নিয়েছেন যে আমি ওয়েবসাইটটা, উনি পেশাদার ওয়েবসাইট করা লোক, উনি আমার কাছে আসছেন 2 দিন করে এবং একটা গ্রাফও করে নিয়ে আসছেন যে ওয়েবসাইটটা স্যার তাহলে আমি করি। আমি বারবার করে বললাম যে আপনার চার্জ কত? উনিও কিন্তু আমাকে চার্জ বলেনি, যে আমি মান্থলি আপনি কত নিবেন। যদি আজকে আমি মান্থলি কিছু, মানে উনি যেটা নেন না, আমি হয়তো তার থেকে কম দিব, কিন্তু সেটুকু যদি না দিতে পারি, আমার বিবেক তো ওখানেই বেঁধে গেছে। যে যদি না দিতে পারি, ওনাকে তো আমি বলতে পারবো না যে আমার এই সপ্তাহের ভিতরে এইগুলো আপলোড দিতে হবে। আমি তো এই টাইম বেঁচে দিতে পারবো না। তাহলে সেটি আমি তানাকে দিয়ে এখনো শুরু করতে পারিনি। এদিকে পেশাদার যদি আমি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে ওয়েবসাইট করাতে যাই, অনেক টাকা, সেই টাকাটি আমি আহ, জোগাড় করতে পারছি না। দেখুন, আপনাদের ভিতর আমি গ্রুপে লিখেছিলাম যে ছবি দিয়ে কেউ যদি ছোট ছোট ওই 1 মিনিটের রিল বানায় দিতে পারেন তাহলে দিন। অনেকে পারেন, দেখেছি ওখানে 2-3 জনে দিয়েছেন। আর বাকি অনেকে পারেন কিন্তু দেননি। কেন দেবো? কেসিপালের প্রচার করায় লাভ কি? তাহলে কেসি পালের প্রচার না চাইলে আপনাদের প্রচার তো চাবেন। তাহলে আপনাদের যে ছবিগুলো আছে যেখানে কেসি পাল নেই, সেইগুলো দিয়েও তো 2-4টি বানিয়ে দিতে পারতেন। কই দেন তো, নেই। হ্যাঁ, সম্মান দিলে তারপরে সম্মান পাওয়া যাবে, এটা তো বলে যে 1 টাকা দান করিলে 70 টাকা পাইবেন ভাই। তাহলে 1 টাকা দান করে 70 টাকা পাবেন। ওই দেখবেন যে যেদিন পরপারে যাবেন, 1 ফোঁটা জল দেয়নি বিধায় ওই মানে প্রেত কি, ওই মহালয় যে অমাবস্যা মানে পিণ্ডদানের ধত্রী, কর্ণ স্যার, কর্ণ কর্ণ। হ্যাঁ কর্ণ, যে কর্ণ সে জল কর্ণ দান স্যার। করেনি বিধায় তাকে আবার মর্তধামে আসতে হয়েছে। তুমি আগে জল দান করে আসো, তিল জল দান করে আসো, তারপরে হচ্ছে তোমার স্বর্গধাম হবে। তো সে তিল জলটি তো আমরা চেয়েছি। আমার কথা যদি রূঢ় হয়ে থাকে, আমি আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করছি। কারণ আপনারা অনেকে আমার বয়োজ্যেষ্ঠ। তাছাড়া আবারও বলছি, শিক্ষা দীক্ষা আপনারা অনেক বড়। আর এই দৃষ্টতা আমার নেই, কারণ হচ্ছে সব শিক্ষার শেষ শিক্ষা জ্যোতিষ শিক্ষা। আপনারা একাডেমিক শিক্ষা নিয়ে তারপরে আসছেন জ্যোতিষ শিক্ষা নিতে। আমার কাছে কেন? বহু প্রতিষ্ঠান এখন আছে, স্ব প্রতিষ্ঠান রয়েছে। আমার কাছে কেন আসবেন? আমি তো এটি বললাম। এখনো আমার মনের ভিতর কি রয়েছে, আমি কেন আমার অন্তরের শিক্ষাটা দেব কি দেব না, সেটি নিতে গেলে আপনাদের করণীয় কি? ওই করণীয় আমি এখনো কি পেয়েছি? আপনারা শুধু বলছেন যে দেখেন, এই সম্মেলনে আমি এখনো পর্যন্ত সময় পাইনি। আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, যেমন ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব 25,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, স্বপন কুমার চক্রবর্তী 25,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, নীরজ কান্তি রায় স্যার 15,000 টাকা, JK দেব স্যার 15,000 টাকা দিয়েছেন, সুব্রত মল্লিক বাবু 10,000 টাকা দিয়েছেন, তারপরে হিমাংশু মিত্র বাবু 5,000 টাকা দিয়েছেন, আরো কয়েকজনে দিয়েছেন। যেমন আমাদের ওই মঠবাড়িয়া বাবু, কি যেন ওনার নামটাই মনে থাকে না, সুঘ্রাণ সুভাষ, সুভাষ বাবু, উনি দিয়েছেন, কিশোরী মোহন বাবু দিয়েছেন, আরো কে কে দিয়েছেন আমি জানি না। মোটামুটি সব দিয়ে আমি 1 লক্ষ
ক্যাশ টাকা এবং 12,000 টাকা দামের একটি ঘড়ি, অর্থাৎ 1,12,000 টাকা আমি পেয়েছি। তাছাড়া আমার যে বন্ধুবর ছিলেন চারজন, পাঁচজন: ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার, তারপরে হচ্ছে বলরাম দাস, কিশোর চক্রবর্তী, তারপর হচ্ছে ডাক্তার অমিত মঙ্গলম, যিনি পিজি হসপিটালের জরুরি বিভাগে দায়িত্বরত আছেন। আজকে উপস্থিত থাকার কথা, ওনার ডিউটি ছিল তাই উপস্থিত থাকতে পারেননি। তাছাড়া হচ্ছে আমার এক স্নেহের আঙ্কেল আছেন, তিনি হচ্ছে যিনি এই ল্যাপটপটা, এই এখন যে মিটিং হচ্ছে এটা কিনে এনে দিয়েছেন। মানে আমি এই ল্যাপটপটা বুঝি না, সে কিনে এনে দিয়েছেন। এনে উইন্ডোজ উইন্ডোজ মেরে সেট আপ করে দিয়েছেন। তিনি হচ্ছে রানা দাস, কক্সবাজার বাড়ি। তিনি সহ এই পাঁচজনে মিলে 2,00,000 টাকা দিয়েছেন। দেখুন, আপনারা, আমার উদ্দেশ্য ছিল যে এই সম্মেলনে যারা আসছেন, কে কে আমার ডেলিগেট ফি 1,000 টাকা দিয়েছেন আর কে দেননি। আমি তো হিসাব রাখতে পারিনি। কই, কেউ একজন কিন্তু জিজ্ঞেস করেননি যে যখন আপনারা ফাইলটা দেবেন সেই সময় উচিত ছিল যে ফাইলটা দেওয়ার সময় এই 1,000 টাকা কেউ দিয়েছেন কিনা। এটি কিন্তু আমরা জিজ্ঞেস করারও সুযোগ পাইনি। তো আমি তো অর্থকে গুরুত্ব দেইনি, আমি তো গুরুত্ব দিয়েছি আপনাদের। তাহলে আপনারা কেউ অভুক্ত আছেন কিনা, কেউ ঠিক মতো আসছেন কিনা, একটু শিক্ষালোচনা করা যায় কিনা, আমি সেই সুযোগটা সেখানে পাইনি। আর এই যারা অর্থ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, এই ঋণ যে আমি আদৌ জীবনে শোধ করতে পারবো কিনা জানি না। কিন্তু কিভাবে শোধ করব? টাকার বিনিময়ে টাকা দিয়ে তো আর ঋণ শোধ করা যায় না। ওনারা তো আসছেন এখানে বিদ্যা নিতে। তো আমি যদি সেই বিদ্যাটাকে যদি সঠিকভাবে না দিতে পারি, তাহলে কি দেব? আজকে এই যে অধ্যাপক বিপ্লব কুমার ধর, উনি যে কথা এখানে প্রথম বললেন যে আমরা কেন অন্য প্রতিষ্ঠানে যাব, বা আমরা এই প্রতিষ্ঠানে কেন আসবো, আসলে আসবো কি আসবো না, কিভাবে, আপনারা কি দেবেন? তো উনি কিন্তু এই 12ই নভেম্বর, যেহেতু আমার জন্মদিন আপনারা জানেন, আপনারা 50তম জন্মদিন উদযাপন করেছিলেন। তো 11 তারিখ রাত 12টা পর্যন্ত আমাকে জাগিয়ে রেখেছেন। এবং উনি নিজে গিয়ে আমার পরিবারকে সঙ্গে নিয়ে উনি একটি কেক কেটে কিনে নিয়ে আসছেন। উনি একটি শুট পিস নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে দিয়ে ওই কেক কেটে আগেই যে 12 তারিখ পড়ে যাচ্ছে আমরা এটা উদযাপন করে যাচ্ছি। উনার কাছেও তো ঋণী থেকে গেলাম। তাহলে উনি এসে আগের দিন এসে ওনার শ্বশুর বাড়ি এখানে, স্টিল নাও 5 তলা বাড়ি, তাহলে শ্বশুর বাড়ি যাননি, আমাদের সাথে হোটেলে রয়েছেন, আমাদের সাথে সময় দিয়েছেন, কিভাবে অনুষ্ঠানটিকে সুন্দর সাফল্যমণ্ডিত করা যায়, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কোন দিকে কি কিভাবে ছুটে বেড়াচ্ছে আপনারা দেখেছেন। তাহলে সেই ব্যক্তির ঋণ আমরা কিভাবে শোধ করব? যদি উনি আজকে বলেছেন যে এই জ্যোতিষ শিক্ষার প্রতি না ওনার দুর্বলতা রয়েছে তাই উনি আসছেন, জ্যোতিষকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে ভালোবাসেন, উনি আছেন কিনা আমি জানি না। তো এই যে উনি আসছেন, তো যদি আমি ব্যতিক্রমী শিক্ষা না দিতে পারি, যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি, আমি যদি জঞ্জাল দিয়ে পূর্ণ রেখে দিই, আমি যদি শুধু চাই আমার 500 লোক অ্যাটেন্ডেন্স চাই, শুধু মাথা দেখাতে চাই। আমি কিন্তু বলছিলাম যে সম্মেলনে আমার লোক না হলে আমি মতুয়া ডেকে আনবো, না হলে বড় বাজার থেকে উম ঠেলাওয়ালা মুটিওয়ালা কুলিওয়ালাদের ফতুয়া কিনে দিয়ে এনে আমি তবু মাথা মাথা দেখাবো। আমি কি একজন লোক এনেছি? যে আমার জন্মদিনে নিমন্ত্রণ দিলে 500 লোক এমনি নিমন্ত্রণ খেতে আসতো ওই আভা সেন্টারে। আমার ছেলে মেয়ের জন্মদিন 21 তারিখে হয়েছে, আপনারা দেখেছেন ছবিতে, আর ছবি এখনো ছেড়ে পারিনি। তো ওখানে কিন্তু আমরা 115 জনের উপস্থিতি নিয়ে, আমার বাড়ির যে কয়জন, শুধু আমার বাড়ির ভাড়াটিয়াদের নিয়ে আর আমার দুই ভাইদের নিয়ে আমরা ওই অনুষ্ঠানটা করেছি কিন্তু। তাহলে ওখানে বাইরের কাউকে বলার আমি সুযোগ পাইনি, বা আমার সামর্থ্যে কুলাইনি, তার জন্য হয়তো বলিনি, বা যে কোনো কারণে। তো লোক যদি আমার আনতে হয় সেটি কিন্তু বিভিন্ন ভাবেই আনা যেত, সেটি তো আমি চিন্তা করিনি। তাহলে আমি জিনিসটুকু চাচ্ছি কোনটা? সেই খাঁটি সোনা চাচ্ছি। আমি ভেজাল পছন্দ করি না। সেই ভেজাল বাছার জন্য আপনারা কি সহযোগিতা করবেন? আমার পরিকল্পনা এই: আপনারা ব্যানার চেয়েছেন, ব্যানার আপনাদের উপস্থাপন করব। কিভাবে করবেন? এই ব্যানারটা পাওয়ার পরে কি আপনারা একটু মিষ্টিমুখ করবেন না? আপনারা কি একটু আনন্দ উল্লাস করবেন না? সেটি করার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? কই, এখানে তো আলোচনায় সেটি আসেনি। তাহলে এখনো কেন এলো না? আমাদের গুরুত্বপূর্ণ তো বেশ কয়েকজন এখানে বক্তব্য দিয়ে গেছে, তাহলে সেটি তো আসেনি। তাহলে সেটি কিভাবে জনসমাজে, যে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব যেটা বললেন, এটা আন্তর্জাতিক মহলে ছড়াতে হবে। তাহলে ছড়াতে গেলে আপনি আপনার সহপাঠীদের, বা আপনি আপনার শিক্ষার্থীদের, বা আপনি এই সংগঠনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আপনি তাদের দায়িত্ব এখনো দিয়ে করিয়েছেন। আমি যদিও করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সিনিয়র পার্সন, আমি যদিও বাইরে একটু আবুল হোসেন সাহেবকে অনুমতি নিয়ে নিয়েছি যে আমি কিন্তু দাদা বলে ডাকবো। কারণ হচ্ছে আমি এই, তা নাহলে আমি ফ্রি না হতে পারলে আপনার সাথে আমি একটু কথা বলতে পারবো না। তো আমি অনেককেই ফোন দিতে পারি না, সময় পাইলেও ফোন দিতে পারি না, আমার একটা
মানে বিশেষ করে বাধা জন্মায় যে উনার সময় আসছে কিনা, আদৌ আমার সময় থাকলে যে উনার সময় থাকবে এর তো কোনো নিশ্চয়তা নেই। সেটি কিভাবে দেব, কখন দেব? তার জন্য আমি ফ্রি হওয়ার চেষ্টা করি। আমি অনেক ম্যাডামদের, তারা মেসেজ দেন, কিন্তু আমি ফোন দিতে পারি না, কখন ফোন দেব, এইটি কিভাবে দেব, কেন দেব, কোন সময় দেব, এইগুলো নিয়ে আমি ভাবি। তাহলে আপনারা আপনাদের সহপাঠী একে অপরের ঘাটতি পূরণ করবেন তো আপনারাই। তাহলে পূরণ করে সে জায়গার থেকে জাগ্রত করে এনে তো আমার কাছে চাইতে হবে আমি কি করেছি, আমি কি করছি, আমার কাছ থেকে তো নিতে হবে। সেটি নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ, অর্থাৎ আমরা গ্রুপে দিয়ে সীমাবদ্ধ রয়েছি। কেন ওই গ্রুপের প্রথম 20 জনের দায়িত্ব একজনে নিতে পারতাম না পার্সোনাল মেসেজ দিতে? তৃতীয় 20 জনকে আরেকজন দায়িত্ব দিতে পারতাম না? তৃতীয় জনকে আরেকজন, যেহেতু আমাদের 160 জনের মতো ওই সম্মেলনের যারা উপস্থিত ছিলেন তাদের নাম্বার আমাদের গ্রুপে আছে। তাহলে এখানে 10-10 জন করে ভাগ করে নিলে 10 জনকে 10 মিনিট, এক এক মিনিট করে বা 2 মিনিট করে ফোন দিলে কয় টাকা খরচ হতো, কত সময় খরচ হতো? ওই কেউ কি করেছেন? সেই সম্মেলনে উপস্থিতির লোকজন কয়জন উপস্থিত হয়েছে? কিভাবে বুঝবে আমার পরিকল্পনা? আর আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা কিভাবে এগিয়ে আসবে? আপনারা খালি বলেন যে এই করেন এই করেন, তাহলে করতে গেলে কি করতে হবে সেই দায়িত্বটা কে পালন করেছে? কে বলুন বুকে হাত দিয়ে পালন করেছে? কই? আমি সময় পাইনি, তার জন্য হয়নি। আজকে যদি আপনি এটি তাদের কাছে পৌঁছাতো, আমি তো মনে করছি গ্রুপে দিয়ে রাখা হয়েছে, কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু ব্যক্তিগতভাবে যদি দেওয়া হতো, আমার, আমি যেটি টার্গেট করেছিলাম যে 100 পার হয়ে যাবে, বিধায় তো আমি লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছি এবং চলছেও তো লাইভ। তাহলে কই? সেই নিউজটা তো যায়নি। কি বলবো আমি, বলেন? বলতে গেলে অনেক বলতে হবে। তো আর না বলি, আপনাদের কাছ থেকে আগে কিছু শুনি, যদি তারপরে কিছু বলতে হয়। তো আমার এই রূঢ় আচরণের জন্য আপনাদের চরণে স্থান দিয়েন। আপনাদের ভিতরেই কিন্তু আমি আনন্দ খুঁজে পাই। আমি অসুস্থ মানুষ, ব্রেন স্ট্রোকের রুগী, আপনারা জানেন। তাছাড়া এই যে কোন সময় পুরুষ হয়ে যাবো তার তো খোঁজ নেই। কিন্তু কেন আপনাদের সঙ্গে আমি এই রূঢ় আচরণ করবো বা ধৃষ্টতা কেন দেখাবো? আমার তো শান্ত নম্র থাকা উচিত। আমি এই ছোট মানুষ, পাল বংশের মানুষ, আমি যে যা পেয়েছি এটা তো অনেক। আর কেন চাই? এই যে দেখুন, আপনাদের একটি ব্যাখ্যা মনে হয় আমাদের ওই সুদীপ্ত বাবুর মনের মধ্যে ধুকধুক করছে, যে আমি বলেছি ওই গ্রুপে লিখেছিলাম যে আমি ধনু রাশির সিম্বলটা কেন দিলাম আমার পত্রিকায়। কই? এখানে তো কেউ একটা মতামত দেননি। মতামত আবার একজনে লিখেছেন কি, উপরে মিথুন রাশির যেটা স্কিনের কালার, মানে স্কিনে একটা ছড়ায় দেওয়া হয়েছে যে কারো রাশি, সেটা নিয়ে বলছেন এখানে তো মিথুনও আছে। আরে বেটা, মিথুন আছে, আর ওটা যে গোল করে লেখা রয়েছে বাংলাদেশের 1 নম্বর রাশিফল ম্যাগাজিন, আমি যেটা লাল দিয়ে দিছি, তাহলে কোন? তাহলে আমি ধনু কেন দিলাম? এটা বুঝতে হবে না কেন ধনু দিয়েছি, কত বছর আগে দিয়েছি। আমি এই কিশোরী মোহন বাবুর সাথে আমি আলাপ করেছিলাম যে আমি, আমার বড় স্বপ্ন যে যদি আমার শিক্ষার্থী এক সময় খ্রিস্টিয়ান ছিল, ইসলাম ধর্মাবলম্বী আছে, রানিং হিন্দু তো আছেই, তা বুদ্ধিস্ট যদি একজন শিক্ষার্থী পেতাম। তো দেখেন আবুল হোসেন সাহেবের একজন বন্ধুবর বা সহকর্মী কি যেন, আমাদের কোকায়া মার্মা, ওনাকে পাওয়ার পরে আমি কিশোরী মোহন বাবুকে ফোন দিয়েছিলাম যে আমার আজ স্বপ্ন পূর্ণ হয়েছে। তো এই ধনু রাশির প্রতীক আমি কেন ব্যবহার করেছিলাম? দেখুন, আমি ধনু রাশির প্রতীক ব্যবহার করেছি, মহান সৃষ্টিকর্তা কিন্তু আমাকে দুটি সঙ্গী দিয়েছে, যার, তারা ধনু রাশি, দুজনই ধনু রাশি, তারা মিথুন লগ্ন, দুজনই মিথুন লগ্ন, দুজনই একই নক্ষত্র, এবং দুজনের রবি রাশিও ঠিকই একই। এবং সূর্য রাশি যেদিন, মানে 21শে নভেম্বর দিবাগত রাত্রে রবি হচ্ছে ধনু রাশিতে প্রবেশ করে, সেই বর্ডারে, অর্থাৎ রবি রাশিও কিন্তু ধনুতে গিয়ে পড়বে রাত্রে। আর ওদের জন্ম 7টা 45-এ সন্ধ্যা। তো সেই অবস্থায় দুটি, আমার দুই পাশে দুটি সন্তান দিয়েছে। তো এই যে আমি চেয়েছিলাম, আমি সেই সময় ধনুর প্রতীকটাকে বেছে নিয়েছি। আমি কেন বেছে নিয়েছিলাম, আর ঈশ্বর আমাকে কেন দিল? জ্যোতি, জ্যোতি মানে জ্যোতিরই, মানে ঈশ্বরের জ্যোতি। তো ঈশ্বরের জ্যোতি কার উপর বর্ষিত হবে? সারাদিন মিথ্যা কথা বলবো, সারাদিন অপকর্ম করব, সারাদিন বিড়ি ফুকাবো, আর সারাদিন ধরেন আমার মতো এই ছেঁচড়া কথা বলবো, আর দৈবজ্ঞের মতো বসে আপনাদের এখানে কথা বলবো আর আপনারা শুনবেন? গোষ্ঠী কিলে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, এই তো বলবেন আপনারা যে স্যারের আচরণ হচ্ছে এই, তা ওখানে কি শিখতে যাবো? আবার এটাকে একাডেমি চাচ্ছেন। যখনই একাডেমি হবে তখন আপনারা দেখা যাচ্ছে বলবেন হ্যাঁ এটা করো, এটা করো, এটা করো। আরে এটা করতে গেলে যা লাগে, সেই পরিকল্পনা কই? আমাদের সেই জনবল কই? আমাদের বিভাগীয় জেলা কমিটি হবে, তা সেই সদস্য কই? সেই নিরেট সদস্য কই?
আজকে তো এই সম্মেলনে যে আমাদের 70 জন শিক্ষার্থী বাদে যে 300 জনের 230 জন উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে 100 জন এখানে কেন নেই? ওই যে বিপুল বাবু আছেন ওখান থেকে, চট্টগ্রাম থেকে যোগদান করেছেন। ওই যে আমাদের মানে ওনার নাম হচ্ছে অধিকারী, কি অধিকারী যেন, মাগুরা না, মাগুরা না, হ্যাঁ, পাঁচটা দাদা, পাঁচটা রাজবাড়ি। রাজবাড়ি, রাজবাড়ি অধিকারী স্যার। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, ওনার নাম হচ্ছে, ওই সরি, প্রকাশ অধিকারী। তো এই যে এই সম্মেলনের যে 230 জন লোক, সেই 230 জনের ভিতরে 10% তো উপস্থিত নেই। আমার প্রাথমিক ব্যাচের শিক্ষার্থী তো মানে 20%ও এখানে নেই। তাহলে আমি কাদের জন্য বলবো এটি? এটি কার জন্য বলতে হবে? কি করতে হবে? আপনারা পারলে এই করণীয় আলাপ করেন। আপনারা যদি এই শুধরাতে পারেন, না হলে আমার ব্যানার তৈরি হচ্ছে, যদি হয় সেই মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা বা জগদীশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে যদি তৈরি হয়, আমি ওই ব্যানার কিন্তু মুছড়ে রেখে দেবো। আমি হচ্ছে সেই যে দিল, যে যদি আমি নিরেট লোক, ওই যে আমি যে কথা লিখেছি যে অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয়, আমার এই দৃঢ় প্রত্যয় যদি না প্রকাশ করতে পারি, আমার এই স্বপ্ন যদি পূর্ণ না হয়, ওই ব্যানার ব্যানারের মতো থেকে যাবে। আমি ব্যানার করার জন্য আপনাদের কাছে একটি অর্থও কিন্তু চাইনি। কিন্তু এখন দরকার আমার জনবল। কই সে জনবল, কই জনবলের জন্য আপনারা কি করছেন? তার জন্যই আমি এই অনুষ্ঠান করেছি, যে আপনারা এক জায়গায় হন, হয়ে একে অপরের সাথে সম্পৃক্ত হলে যেন যোগাযোগ করতে পারেন। কোন মানুষটি যোগাযোগ করেছে এটি বলতে হবে আজকে। তো যাই হোক, আমি আমার বক্তব্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্ত করছি। তো এখন আমি একটু শুনবো যে আমাদের টিটু দাস স্যার, যিনি ত্রিপুরা থেকে যোগদান করেছেন, উনি কেন আমার এই মরা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতে আসলেন। এবং মানে আমি সংক্ষিপ্ত আকারে শুনবো, কারণ সবার কাছ থেকে শুনবো। আমি আবারও কিছু বলবো, আমাদের জে কে দেব স্যার কিন্তু পরিকল্পনা বলবেন, এমনকি আবুল আমাকে হোসেন একটু সাহেবও জান্না বলেছেন। আমাদের যিনি মেধস কুমার ব্যানার্জি, উনি ডাইনে বামে সামনে পিছে সর্বদা সহযোগিতা করেছেন, উনি যোগদান করেছেন, আমি দেখেছি। তাহলে ওনার কাছ থেকেও কিছু শুনবো বা সবার কাছ থেকে শুনবো। তো তাছাড়া দুর্গা চক্রবর্তী একজন ম্যাডাম আমি যোগদান করেছেন। আমি আরেক মিনিট, আহ, এক মিনিট আগে না, তারপরে হচ্ছে সঞ্জয় রয় এমন একটা সত্য কথা, সত্য বাণী উপস্থাপন করেছেন। তো সেটি করার পরে আমি সেটি ছবি নিয়ে না সেফে পারলাম না, যদিও আমাকে প্রশংসা করা লেখা। তো আমার প্রশংসা করা লেখা কেন আমি শুধু ছাপবো? এটা কেন দরকার? তাহলে তো আমার প্রচার প্রচারণা ছাওয়া হয়ে গেল। কিন্তু তারপরেও আমি দিতে বাধ্য হয়েছি, তার লেখাটা এত গঠনমূলক, তার জন্য আমি দিয়েছি। তো তার কাছ থেকেও কিছু শুনবো। সুকান্ত সরকার, ওই যে বললাম আমাকে ইয়ে করেছে। আমার যে বিজয়ী যে 5 জন রয়েছেন, সেই বিজয়ী 5 জন সবার কাছে শুনতে হবে, আমি শুধু বক বক করে সময় নষ্ট করলে তো হবে না। তার জন্য আপনাদের কাছ থেকে আমি আপাতত আমার এই যে রূঢ় আচরণ থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। তো টিটু দাস স্যার, আপনি আপনার আপনি হ্যাঁ, কেন নমস্কার আসলেন স্যার। আসলে বাংলাদেশে শিখতে, আমি একটু এটি। কষ্ট করে দয়া করে 1 মিনিট একটু আমার কথাটা শুনবেন। যদি আমাকে কিছু মানে আমার আমার কিন্তু 7টায় আরেকটা মিটিং ছিল লায়ন্স ক্লাবের। আমি কেসি স্যারের ভালোবাসার কারণে এত সুন্দর কথা বলেন উনি, ওনার কথা শুনতে গিয়ে আমি বেরোতে পারিনি। তা যদি আমাকে 2 মিনিট বলার সুযোগ দিলাম দিলাম দেন আমি দিলাম বলে দিলাম আমি দিলাম, শুরু করে দেন, শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন শুরু করুন। তারপরে টিটু বেরিয়ে দাস যাব। স্যার আসবেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি চট্টগ্রাম থেকে লায়ন বিপুল সরকার বিপ্লব বলছিলাম। আমি কোনো জ্যোতিষ নই, জ্যোতিষের এখনো সেই জ্যোতি আলো আমি পাইনি। মায়ের চরণ আশ্রিত হয়ে দীর্ঘ 42 বছরের পদার্পণ করলাম মায়ের পূজা। আপনারা ফেসবুকে অনেকে দেখেছেন। তো আসলেই এই লোকটা, এই আমাদের কেসি পাল মহোদয়, মানে শ্রদ্ধেয় ভাজন, আমি এত বেশি ভালোবাসি। আমি না, আমার পরিবারের সবাই ভালোবাসে। আর আমার থেকে বেশি মানে ওনার প্রিয় পাত্র হচ্ছে আমার বউ। হ্যাঁ, ওনাকে এত বেশি পছন্দ করেন, এগুলো বলার মতো না। তা আমার মেয়েও খুব পছন্দ করেন। আমার মেয়েকে আমি নিতে পারিনি, কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার বাড়িতে আসছে। যাই হোক, উনি চট্টগ্রাম আসলে আমি একবার আমার মেয়েকেও ডাকবো। হ্যাঁ, আমাদের মন্দিরে এসে ওনাকে একটু দর্শন করতে বলেছিলাম। আমি অনুরোধ করব যে যদি কখনো কেসি স্যারের সাথে কালকে আমি একবার কথা বলেছিলাম, যে উনি অত্যন্ত একটা রকচটা মেজাজের মানুষ। উনি যে কোনো কিছু শুরু করতে পারেন। উনি যেটা হাত দেন সেটা স্বর্ণ হয়, মাটি স্বর্ণ হয়ে যায়।
কিন্তু বড় সমস্যা হচ্ছে উনি কিন্তু আবার ছটকে যান। তা আমি অনুরোধ করব আপনারা যারা, আমরা যারা সবাই আছি এই চট্টগ্রামকে, উনি আমাদের যে একটা ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি আছেন, উনি দিতে 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 অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু বলেও গেছেন। আমি নাম বলবো না। আমাদের এখানে কিছু সম্মানিত জ্যোতিষবৃন্দরা আছেন, অনেক বড় বড়, ওনার থেকে নিতে জানেন নাই। উনি কিন্তু কিছু না বলে নীরবে নিস্তব্ধে কিন্তু উনি সরে যান। এই সরে যাওয়াটা কিন্তু বড় ক্ষয় হয়ে যায়। অর্থাৎ এত বড় একটা পাহাড় উনি বানালো, সে পাহাড়টা উনি 2 মিনিটে সেটা বুলডোজার লাগে না, উনি ধুলায় মিশিয়ে দিতে পারে। তা আমি চট্টগ্রাম থেকে অনুরোধ করব যারা আছেন, আমি ওনার পাশে তো সবসময় আছি, যখনই ডাকে তখনই আমি ঝাঁপিয়ে পড়ি, উনি আমাকে যেভাবে বলেন। আর আমার দুর্ভাগ্য, স্বপনদা আমাকে খালি নিমন্ত্রণ করেছেন, কিছুতে যে কিছু করতে হবে, কিছু বলতে হবে, কিছু দিতে হবে, কিছু খাওয়াতে হবে আমাকে বলেননি, কারণ আমি দেওয়ার লোক। আমি সব সময় খাওয়াতে, এবং আমার বাবা আমাকে বলতো খাওয়ানোর জন্য, আমি দিতে সবসময় উদার মনে দিতে চাই। তা যাই হোক, আমি আছি কেসি স্যারের সাথে। আমার দাদা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আরেকটা মিটিং এ চলে যাব। আরেকটা জিনিস আমার অনুরোধ থাকবে, যদি এই সংগঠন যদি যেটা উনি চাচ্ছেন, ওনার যে মাথায় আছে, আমাদের একটা ইউনিফর্ম থাকুক, থাকুক না ইউনিফর্মটা, আমাদের তো বেস আছে, যেটা আমরা আমরা পকেট বেস যেটা গ্রহণ করি, কিন্তু আমাদের একটা ইউনিফর্ম দরকার আছে, এটাও মাথায় রাখবেন যে অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল টাই আছে, নিজস্ব টাই থাকে। যেমন আমাদের লায়ন্স ক্লাবের নিজস্ব টাই আছে, নিজস্ব কোট আছে, নিজস্ব ব্যানার আছে, নিজস্ব বেজ আছে। তা ওনারটা এমন ভাবে তৈরি হোক যে উনিও ওনার একটা ইউনিফর্ম আমরা পেয়ে যাই। খালি আইডি কার্ড দেবে সেটা না, আইডি কার্ড প্লাস ইউনিফর্ম তারাই পাবে যারা সম্মানিত জ্যোতিষ, ওনার সম্মান রাখতে পারবে, ওনাকে সম্মান দিতে জানবে, তারাই সেটা ব্যবহার করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আমার কাজে বেরিয়ে যাব। সবাই ভালো অসংখ্য থাকবেন। ধন্যবাদ। একটু শুনে যেতে হবে। আপনারা এই সম্মেলনে অনেকে বলা বলি করেছেন, আমি শুনেছি যে স্যার ধনু রাশির সিম্বল দিয়া কোটফিন পরেছে আর আমাদের সবাইকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোটফিন পরিয়েছে কেন? তো বা স্যার ভিন্ন রকম পড়েছেন আর আমাদের আর এক রকম পড়িয়েছেন, দুই দৃষ্টিতে কেন দেখেছেন? তো এই ধনুরাশি আমি কেন ভালোবাসি এটি তো আপনারা প্রমাণ পেয়েছেন যে আমি আমার পত্রিকায় যেহেতু ধনুরাশি সিম্বলটি ব্যবহার করেছি দীর্ঘদিন ধরে। আমি ওই ধনুরাশির প্রোফাইলটি তৈরি করেছি সে মনে হয় 2005, 4-5 সালের দিকে। তো যখন তৈরি করেছি তখন স্বর্ণের ভরি ছিল মাত্র মনে হয় 6,000 টাকা, মনে হয়। তাই দিয়ে এই বিপ্লব দা 2,40,000, আজকে থেকে দুই লাখ চল্লিশ শ্বশুরের, আছে অলবার। একটু 1 মিনিট কথাটা শোনেন, ওনার শ্বশুরের দোকান থেকেই তৈরি করা। তো সেটি আমি ব্যবহার করি। আমার ওয়াইফ ওই দিন বের করে দিয়েছে যে তোমার কোট প্রিন্টটা পরতে। আমি বললাম আজকে আমি আমার সংগঠনের ব্যানারের প্রিন্টটা পরবো, কিন্তু না, তোমার যেটা আছে তুমি সেটিই পরো, তুমি তো এটাকে ভালোবাসো। তো তার জন্য আপনাদের আমার কোট পিনের মতো কোট পিন যাতে দেখা যায়, আমি 300 কোট পিন তৈরি করতে দিয়েছি। 5টা স্যাম্পল অলরেডি তৈরি করে আনা হয়ে গেছে, যে আমারটার মতো যেন দেখা যায়। কিন্তু সেটি স্বর্ণ নয়, কিন্তু দেখাবে স্বর্ণের মতো, কোনো ক্রমেই তার ভিন্নতা দেখাবে না। এটা তৈরি করতে অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনারা কি পাবেন সেটি আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমি যেটি চাচ্ছি সেটি আসলে আমি পাচ্ছি কিনা সেদিকে একটু নজর রাখলে আমি কি থাকতো। ধন্যবাদ। এবার টিটু দাস স্যার। হ্যাঁ স্যার, নমস্কার সবাইকে, শুভেচ্ছা অভিনন্দন। আমি শ্রদ্ধেয় ডক্টর কেশিপাল মহোদয়ের চরণে আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই আমাদের এই অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার শিক্ষকগণকে এবং যারা বিশিষ্ট গুণীজন আছেন, বিশেষ করে বাংলাদেশের বিশিষ্ট অস্ত্রগামী শ্রদ্ধেয় প্রকাশ অধিকারী আছেন এখানে, ওনাকেও প্রণাম জানাই। আহ, উনি আছেন আমাদের পাশে, আমরা খুব খুশি হলাম। তা আজকে স্যার আমাকে এবং নীরজ স্যার ও আমাকে একটা প্রশ্ন করেছেন যে আমরা ইন্ডিয়া থেকে কেন এখানে, ইন্ডিয়া তো অনেক বড় বড় জ্যোতিষ একাডেমি ইউনিভার্সিটি আছে, তো আমরা কেন এই কেসিপাল স্যারের কাছে শিখতে আসলাম। তো এই উত্তরটা দিয়ে আমি বক্তব্য শুরু করব, আর কিছু কিছু বিষয়, দু একটা বিষয় অল্পতে বলার চেষ্টা করব। শিক্ষা সংগঠন এইসব বিষয় নিয়েও কিছু বলার চেষ্টা করব।
দেখেন, সবচেয়ে বড় কথা হলো জ্যোতিষ জগৎ যখন থেকে আবিষ্কার হয়েছে, তখন যে একটা শিক্ষার পদ্ধতি, তখনকার যে সমাজ ব্যবস্থা, ওইটার উপর নির্ভর করে কিন্তু জ্যোতিষ জগৎটা শুরু হয়েছে। আজ থেকে ৫,৫০০ বছর আগে শুরু হয়েছিল। ওই সময় যে কালচার, ওই সময় যে সংস্কৃতি, আজকের যে সংস্কৃতি, দুটা ভিন্ন। তা আমাদের বিশ্বের মধ্যে অনেকেই, আমি দেখেছি অনলাইনে বা অফলাইনে, আমি অন্য কোথাও থেকে শিখেছি। তো কালচার পরিবর্তন হয়েছে, জ্যোতিষ জগৎও পরিবর্তন হয়েছে। সেটা আমাদের একমাত্র তখনকার সময়ে মানুষের যে সংস্কৃতি, খাদ্য অভ্যাস, কালচার, আহ, তখনকার সময় যে এই মানুষ, এই যখন যদি জগৎ আবিষ্কার হয়েছিল, যে ধন, বর্তমানে ওই সময় বলা হয়েছিল ধন মানব, হ্যাঁ, এবং আহ, সপ্তম ঘরও পাপ। এবং তখন মনীষীরা লিখেছিলেন ঘর তৈরি করাও একটা, চতুর্থ ঘর থেকে আমরা যে নির্ণয় করেছি ঘর তৈরি করা, ঘর তৈরি করা একটা পাপ। কেন পাপ? ওই সময় জ্যোতিষ জগতে আবিষ্কার হয়েছিল শুধু মানুষ কিভাবে গুরুকুল থেকে ঈশ্বরকে পাওয়া যায়, সেই পদ্ধতিটার উপর বিশেষ করে নির্ভর করেই জ্যোতিষ জগৎরা আবিষ্কার হয়েছিল। যার জন্যই ধন, গড়, বিবাহ করা, এইগুলি মুনি ঋষিরা বলে গেছেন এগুলি পাপ। কিন্তু বর্তমানে আজকে এগুলির বিবাহ, ঘর তৈরি ছাড়া কয়জন সাত্ত্বিক মানুষ আছে আমরা সারাদিন এই সংসার ধর্ম ছাড়া শুধু কেবল ঈশ্বরের প্রার্থনা করি? ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা এই শুধু ওই পত্র অর্জন করি। তাছাড়া তো অনেক মানুষ আছেন সাংসারিক জগৎ টগৎ, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য, এগুলির উপর ডিপেন্ড করে। তো এই যে সাধারণ মানুষগুলিকে কিভাবে উপকার করা যায়, এই যে একটা রূপান্তর পদ্ধতি, এবং এটা আমি ডক্টর কৃষিপাল স্যারের কাছে প্রথম পেয়েছি। আমাদের এই তথাকথিত কিছু জ্যোতিষ আছেন, এই চট করে মাঙ্গলিক দোষ রক্ত বল দিয়ে দেন। আসলে চট করে মাঙ্গলিক দোষ রক্ত বল দিয়ে দিল। আর এই আমি কেন স্যার কাছে আসলাম, এটার উত্তর এই জন্যই বলছি। উত্তরটা চট করে একটা রক্ত বল দিয়ে দিলাম, যে শনি খারাপ একটা নীলা দিয়ে দিলাম, আহ, ইয়ে, মঙ্গল খারাপ রক্ত বল দিয়ে দিলাম। এগুলিতে মানুষের যে ক্ষতি হচ্ছে, হ্যাঁ, এই এইগুলি বাস্তবেও আমি দেখতে পাচ্ছি। আমি পেশাগত আমার জ্যোতিষ না, আমি একজন সরকারি কর্মচারী। আমার এটা নেশা। আমি ইতিমধ্যে স্যার থেকে ক্লাস করে যে এই, শিক্ষণীয় বিষয়গুলি, একটা শিশুর নামকরণ, আমরা বই পুস্তকের মধ্যে যে শিশু নামকরণ পদ্ধতি পেলাম, স্যার যে আমাদের শিক্ষার যে শিশু নামকরণ পদ্ধতি দিল, সম্পূর্ণ ব্যতিক্রম। একটা এই মুখ অন্নপ্রাশন, অন্নপ্রাশন করতে গেলে যে এই তখনকার ওই দিনের দিনের ছকটা দেখে, দ্বিতীয় ঘরটার মধ্যে রাহু বসে আছে কিনা, খাদ্য, বিশেষ করে খাদ্য যে ঘর থেকে নির্ণয় করি, এবং বিবাহের তো বিভিন্ন লগ্ন, এই যে পদ্ধতিটা স্যার যে পদ্ধতি আমাদের শিক্ষা দিলেন। এবং আহ, আরেকটা বিষয়, যে এই যে আমাদের একটা এই রেমেডির বিষয় স্যার যে আমাদের শিক্ষা দিলেন, যে আমরা যে গ্রহটা খারাপ, ওই গ্রহটা একটা রত্ন দিয়ে দিলাম। কিন্তু স্যার তো আমাদের শিক্ষা দিচ্ছেন যে গ্রহটা খারাপ, ওই গ্রহটা আরো কিভাবে দাবিয়ে রাখা যায়, ওই গ্রহটাকে আপনাকে কিছু দিবে না। এই যে নতুন পদ্ধতি, একমাত্র আমি ডক্টর কেসি পাল স্যার থেকে এটা নতুনভাবে পেয়েছি। আর আমিও এটা আমার ন্যূনতম স্যারের থিওরিতে আমি অল্প সময়ের মধ্যে অনেক লোকের শুধু রত্ন খুলে দিয়ে আমি একটা ভালো উপকার পেয়েছি। শুধু রত্ন খুলে দিয়ে আমার অনেকে ক্লায়েন্ট আসেন। আমি যদিও আমি ফ্রি দেখি, আমি এটা আমার পেশা না, এটা আমার নেশা। ওই রক্ত বল গুমের একসাথে দিয়ে থাকে। আমি শুধু ওই স্যারের থিওরিতে রক্ত বল গুমের একসাথে দেওয়া ভালো না, এই এই যে খুলে অনেকগুলি লোকের অনেকটা উপকার করতে পেরেছি স্যারের থিওরিতে, যেটা একমাত্র শিক্ষা পেয়েছি স্যারের থিওরি থেকে। দ্বিতীয়ত স্যারের থিওরিতে আমি এখানেও আছেন আমাদের মধ্যে কিছু কিছু লোক, তাদের পরিবারকে আমি স্যারের থিওরিতে এই যে
দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিরাট দ্বন্দ্ব, হাজব্যান্ড এক করো ওয়াইফ এক করো, এই চার স্যারের পদ্ধতিতে যে রেমেডি দিলাম, খুব ভালো রেজাল্ট পাওয়া গেল। এই পদ্ধতি তো সারা বিশ্বে কোথাও আর এই নেই, এটা একমাত্র স্যারই আমাদের দিতে পারেন। আর বিশেষ করে আমাদের মতন যারা বয়স্ক, আমরা একটা সরকারি কর্মচারী, আহ, এটা আমার পেশা না, এটা আমার আসলে প্রকৃত নেশা। এই যে ঘরে বসে অনলাইন শিক্ষা, সারা পৃথিবীতে এই খুব সহজে অল্প বিষয়ের মধ্যে ব্যক্তিগত শিক্ষা, এটা আমি একমাত্র এই সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার থেকে স্যার থেকে পেয়েছি। এই কারণেই আমাদের এখানে আসার মূল, আমাদের ইন্ডিয়ানরা এখানে আসার উদ্দেশ্য, ইন্ডিয়ান ছাত্ররা এখানে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই সনাতন অ্যাস্ট্রোলজির যে আগামী দিন চিন্তা ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, নিরুজ স্যার, জয়ন্ত স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যার বলছেন। তারপরেও আমি এই এই সংগঠন, শিক্ষা ব্যবস্থা নিয়ে দু একটি কথা একটু অল্প পরিসরে বলার চেষ্টা করছি। দেখেন, প্রথমত বলবো আমি, যারা এবার এই এই প্রাথমিক ব্যাচের শিক্ষার্থী আছেন, তারা কেন দ্বিতীয় আপার ডিপ্লোমা কোর্সে ভর্তি হবেন, এই বিষয়টা আমাদের জয়ন্ত স্যার পূর্ণাঙ্গ পূর্ণভাবে আহ, খোলামেলা একদম সঠিকভাবে ব্যাখ্যা দিয়েছেন। একদম আমি স্যারের জয়ন্ত স্যারের সমর্থন করি। আপনারা যারা এই প্রাথমিক ব্যাচে আছেন, অবশ্যই এই এই বছর পড়াশোনা করে অবশ্যই ভালো জ্যোতিষ হতে পারবেন। তারপরেও যাতে ভবিষ্যতে কোনোভাবে কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন না হতে হয়, আর দ্বিতীয় আপার ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে অবশ্যই আপনারা আরো একটা তীক্ষ্ণ অভিজ্ঞ জ্যোতিষ হবেন। এই তার জন্যই আপনারা অবশ্যই ভর্তি হওয়া উচিত। দ্বিতীয়ত আরেকটা স্যার যে মনে খুব, এটা সত্যিকারেরই খুব, এটা অরিজিনালি স্যারের খুবের কারণ, এটা তো আমাদের পয়সা লাগে না যে আমরা যারা স্টুডেন্ট আছি, যে এই একটা সেমিনার হলো বা প্রত্যেক ক্লাসের ভিডিওটা আমরা শেয়ার করলাম। হ্যাঁ, দেখেন আমি তো ওইখানে ছিলাম না, তারপর আমার কোনো ছবি নেই, তারপর দেখেন আমি প্রতিটি কিন্তু এই এই ভিডিও শেয়ার করেছি। এখানে এখানে যারা আমরা আছি, প্রত্যেকে আমাদের একটা ভাবনা নিতে হবে, আমরা একই পরিবারের সদস্য। আমরা সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের সবাই একটা পরিবারের সদস্য। একটা পরিবারের সদস্য হিসাবে এই সনাতন কোচিং সেন্টারকে আমরা মানসিক দৃষ্টি দিয়ে দেখতে হবে। দেখান এখানে আমার ব্যক্তিগত এই প্রচার প্রসার কি হলো না হলো না হলো, সেটা থেকে দেখতে হবে আমাদের কোচিং সেন্টারটাকে কিভাবে সুন্দর জায়গা নিয়ে যায়। যেহেতু আমাদের প্রত্যেকের পরিকল্পনা আগামীতে আমরা একাডেমি করব, ইউনিভার্সিটি করব। দেখেন একটা কথা আছে, সবার চিন্তা যে করে ভগবান তার চিন্তা করে। তা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে যদি সার্বিক মেন্টালিটি, হ্যাঁ, যে আমরা সনাতন এস্ট্রোলজি কোচিং সেন্টারকে ভালোবাসি, ওই সেন্টারকে যদি বড় করতে পারি, ওই সেন্টারই তো সন্তান, আমরা অটোমেটিক তো আমরা বড় হয়ে যাব। তো এখন আমি আমার এই প্রসার, আমার সম্মান বাড়ানোর জন্য আমি আমার বিষয়টা আমি এখানে প্রচার প্রসার করলাম, বাকিটা করলাম না, এটা আমাদের একটা দুর্বল চিন্তা ভাবনা। যারা করেছেন আমি মনে করি ভুল বুঝে করেছেন। সঠিক জিনিস এটাই, আমাদের প্ল্যাটফর্মটা যদি বড় হয়, এটা সন্তান আমরা অটোমেটিক আমরা বড় হয়ে যাব। এটা আপনারা স্টুডেন্ট যারা আছেন আমি দেখেছি, আহ, অনেকেই এটা প্রচার করেন না। এই প্রচারটা কোচিং সেন্টারে যেমন উন্নত হবে, ঠিক এর থেকে বেশি উন্নত হবে আপনার। এটা একবার করুন, প্রচার প্রসারের মাধ্যমে আমাদের এটা একটা বৃহৎ জায়গাত, সবারই পরিকল্পনা আছে বৃহৎ জায়গাত আস্তে আস্তে এটা যাবে। আর বিভিন্ন এই যে সার্টিফিকেট, পদক টদক, এগুলির থেকে হইলো আমাদের শিক্ষা, স্যার আমাদের শিক্ষা দিতে চাইতেছেন। সার্টিফিকেট তো অনেক ওই কম টাকা দিয়েও পাওয়া যায়। স্যার আমাদের কি দিতে চাইতেছেন সেটার প্রতি আমরা মনোযোগ হতে হবে। স্যার থেকে নেওয়ার জন্য আমাদের এই মানসিক প্রস্তুতি থাকতে হবে। জয়েন্দ্র স্যার, নিরুজ স্যার, প্রিন্সিপাল স্যার যেগুলি দিচ্ছেন, এগুলি আমরা টু দা পয়েন্টেই আমরা আমরা নোট করে নেব। টাইম টু টাইম আমরা ক্লাসে জয়েন করব। এবং আগামী দিন অনেকেই
আমার মনে হয় 100-র উপরে এ পর্যন্ত, আমার জানা মতে 100-র উপরে পর্যন্ত অ্যাপ্লাই করা হয়ে গেছে আগামী দিন ভর্তি হওয়ার জন্য। আগামী দিন ভর্তি হওয়ার জন্য ওই সমস্ত কন্ডিশন রেখে, যারা সনাতন অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন ওই সমস্ত কন্ডিশন রেখেই আগামী দিন স্টুডেন্ট এখানে ভর্তি করানো হবে। এটা নিশ্চিত, এটা আমি এই ব্যাপারে একমত। আর দ্বিতীয় কথা, এই সেমিনার শিক্ষার সংগঠন, যে শিক্ষাটা একটু বড়, হ্যাঁ, শিক্ষা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের শিক্ষার উদ্দেশ্যই মূল উদ্দেশ্য। শিক্ষাটাই আমাদের কাছে বড় মনে হয়। তবে শিক্ষা একটা পরিচালনা করতে হলে শিক্ষারও তো একটা অনেকগুলি ত্রুটি বিচ্যুতি সমস্যা এসে দাঁড়ায়, তার জন্য সংগঠনটা প্রয়োজন। শিক্ষা শিক্ষাটাকে আরো বেশি আলোকিত করতে, আরো বেশি আহ, জনমুখী করতে, এটার জন্য সংগঠন অবশ্যই দরকার। এবং স্যার প্রশ্ন করেছেন সেমিনারটাকে 2 দিন, হ্যাঁ অবশ্যই 2 দিন করা উচিত। কারণ একদিনে শুধু ওই ওই রেজাল্ট ঘোষণা বিভিন্ন বিষয় নিয়ে যায়, আর ওই ক্লাসগুলি হয় না। তার জন্য আমি অল্পতে বলার চেষ্টা করছি, এই 2 দিন করা উচিত। তারপর 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 বলছেন আমাদের এই নিউজের একটা একটা কথা বলছেন, আহ, আহ, যে শিক্ষার প্রকৃতি, শিক্ষার একজন ভালো জ্যোতিষ হতে হলে একজন ভালো মানুষ হতে হবে। আমি নিউজ স্যারের এই কথাটা খুব আহ, সমর্থন করি। দেখেন, আমরা এই অল্প অল্প কিছু শিখে জ্যোতিষ হওয়ার থেকে ভালো শিক্ষা গ্রহণ করে জ্যোতিষ হওয়াটা ভালো। তো ভালো শিক্ষা কখন গ্রহণ করতে পারবো? যখন আমার মনের মধ্যে সার্বিক চিন্তা ভাবনা থাকবো, যখন আমরা একজন সৎ মানুষ হতে পারবো, যখন আমরা প্রতিটি স্টেপ যখন আমরা দিতে পারবো যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আমার নিজের স্বার্থের জন্য কাজ করতে চাই না, যখন আমাদের মধ্যে সৎ মানসিকতা তৈরি হবে, তখন অটোমেটিক আমরা বড় জ্যোতিষ হতে পারবো। তো কাজেই আমি একটা ছোট্ট কথা, একটা উদাহরণ দিয়ে বলি। দেখেন, আমি কারাগারে চাকরি করি, একটা উদাহরণ দিচ্ছি। কারাগারের একটা রক্ষা করতে গেলে এই কারাবাসী যারা আছেন, কারা আবাসিক যারা আছেন, আমরা স্টাফ যারা আছি, সবাই একটা পরিবার মনে করে করতে হয়, তখন ওই কারাগারটা সুন্দরভাবে চলে। ঠিক একইভাবে আমরা যারা যারা স্যারের সৈন্য আছি, যারা স্যারকে গুরু মনে করি, স্যার থেকে শিক্ষা নিতে চাই, সবাই মিলে আমরা একটা এক পরিবার, সেটার নাম সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার। সেখানে আমরা ব্যক্তিগত স্বার্থ দেখব না, আমরা সার্বিক স্বার্থটারই বেশি অগ্রাধিকার দেব। এই আশা রেখে এই সবাইকে আমার পুনরায় প্রণাম জানিয়ে আমি এখানে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আম, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব টিটু দাস মহোদয়, উনি দাদা, ত্রিপুরা থেকে যোগদান সে করেছেন। টিটু দাস এক কিন্তু আমরা কেন করব এই ব্যাপারে একটা ভালো যুক্তি দিচ্ছে। আমার হ্যাঁ, প্রশ্নের আপনার কথা উত্তর এইবারই কিন্তু আপনার কথা মোটামুটি শুনবো, আমরা। আমি শুনবো। তার আগে একটু বলে রাখি, উনি একটা কথা বললেন যে 2 দিন করার পরেও একদিন হচ্ছে পুরস্কার সার্টিফিকেট দিতে চলে যায়। আসলে টিটু বাবু, পুরস্কার দিতে কোনো সময় যাবে না। কারণ হচ্ছে আমরা 2টি হল নিয়েছি। তো 2টি হল, একটি নিচতলায় একটি দোতলায়। দোতলার হলটিতে প্রজেক্টরে দেখানো হবে এবং ওখানে পুরস্কার দেওয়া হবে। নিচের ওখানে 2 দিন ব্যাপী শুধু শিক্ষা আলোচনা হবে। এভাবে আমি অনুষ্ঠান সূচি, আমি এবং আমার নীরজ স্যার মিলে আলাপ করে আমরা কিন্তু এটা আহ, একটা জায়গায় দাঁড় করিয়েছি। যে আগে অনুষ্ঠান সূচি যদি সুবেনিরে না থাকে, অনুষ্ঠান সূচি যদি আগে না থাকে, যদি অনুষ্ঠানে ভলেন্টিয়ার না থাকে, প্রযুক্তি আমাদের প্ল্যান প্রোগ্রাম যদি আগে না থাকে, তাহলে যে আমাদের হাবুডুবু খেতে হবে। সেটি কিন্তু আমরা প্ল্যান প্রোগ্রাম আগেই নিয়ে রেখেছি। অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটা মিনিটও শিক্ষার বাইরে কোনো আলাপ চায় না। এখনো কিন্তু শিক্ষার আলাপ এবং শিক্ষার পরিকল্পনা বিষয়ক বিষয় কিন্তু আমরা জানতে চাইবো। যেহেতু আমরা নাম দিয়েছি, এটা হচ্ছে শিক্ষা সেমিনার বলে গণ্য হবে। এটি নোটিশটি আপনারা অনেকে দেখেছেন। তো এবার হচ্ছে আমার সেই, যেহেতু অপূর্ণতা কিছু জায়গায় রয়ে গেছে, আমি আহ মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞ যে আমি জীবনে যা চেয়েছি আসলে তাই পেয়েছি। তো উম কি পাইনি? ধরেন ওই যে বললাম ধনু রাশির প্রতীক পেয়েছি, কিন্তু পাইনি আমার বোন নেই। তো আমি বোন জামাই পেয়েছি, বোন না থাকার পরেও বোন জামাই পেয়েছি। তো সেই বোন জামাই কিন্তু এই বিপ্লব ধর 2004 সাল থেকে আমার সঙ্গে আছেন। 2008 সালে আমাকে গিয়ে বিবাহ দিয়েছেন। তো
সেই থেকে আমার ভাইয়ের বিবাহ উনি গেছিলেন। তো উনি সর্বদা আছেন সঙ্গে, আজকেও আছেন। এই যে অধীর আগ্রহে আছেন, উনি একজন কলেজের অধ্যাপন করেন। তাছাড়া ধরেন উনি নিজে একজন বিজনেসম্যান, উনি ব্যবসাও করেন। তো ওনার আসলে উনি যেটি প্রথমেই আমার বক্তব্যের ভিতর চাইছিলেন যে আসলে কি আমাদের এখানে কি দেওয়া হবে, তো উনি কি পেলেন আগে ওনার বক্তব্যটা শুনে নি। তো বিপ্লব ধর মহোদয়, আপনি আপনার আমাদের পরিকল্পনার ভিতর আর কি ইনক্লুড করা যায়, আপনি কি করতে চাচ্ছেন, আপনার পরিকল্পনা কি? দাদা, আপনার কাছেও এখন কিন্তু আমরা ঋণী, সনাতন অ্যাস্ট্রো পরিবার ঋণী, যে আপনি সম্মেলনে আমাদের যা দিয়েছেন, আসলে এই ঋণ শোধ করার নয়। তো আপনি কি আপনার ইয়েটা ব্যক্ত করুন। সবাইকে শুভেচ্ছা। আসলে প্রথম কথাই হলো টিটু দাস মহাশয়ের কথা শুনে একটা জিনিস মনে হলো যে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এখন আর স্বদেশে না বা স্বল্প পরিসরে না, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোচিং সেন্টার মানে হলো একটা সংক্ষিপ্ত বা পরিসরে বা তার ব্যাপকতা কম এই রকম ধরনের একটা সংগঠনকেই আমরা সাধারণত কোচিং সেন্টার বলি। কিন্তু আমাদের এই যে অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারটা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে করছে এবং এর ব্যাপকতা অনেক। কিন্তু কোচিং সেন্টার বোঝাতে ব্যাপকতা বা সংক্ষিপ্ত এর পরিসরটা বোঝায় না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কোচিং সেন্টারটাকে বিচরণ করছে বা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশের অনেক সুধীজন আমাদের সাথে আছে, এই জন্য আমার কাছে মনে হয় যে যত দ্রুত সম্ভব আমাদের এই গ্রহণযোগ্যতা বা ব্যাপকতা বোঝাতে এই আমাদের এই কোচিং সেন্টারের মানে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নামটা অবশ্যই পাল্টানো উচিত এবং যত দ্রুত সম্ভব। এতে আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের ব্যাপকতা বা আমাদের এই কার্যক্রম সম্পর্কে আমরা জনগণের মধ্যে উদ্বুদ্ধ করতে পারবো বলে আমার বিশ্বাস। এর সাথে সাথে আমার যেটা মনে হয় যে আমরা কোচিং সেন্টারের বা আমাদের এই কোচিং সেন্টার বা আমাদের এই আগামীতে যে নামই দিই না কেন, এর জন্য আমাদের এই ব্যাপকতা বা আমাদের এই উদ্যোগ, আপনার এই যে আমাদের কেসিপাল মহোদয়ের যে উদ্যোগ, এইটাকে যদি বাস্তবায়ন করতে হয় বা এটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের প্রথম যে দরকার সেটা তিনটে বিষয় দরকার। একটা হলো আমাদের কোচিং সেন্টারের ব্যাপারে আন্তরিকতা, দুই নাম্বার হলো যথাযথ আমাদের এই কোচিং সেন্টারের প্রতি আমাদের যথাযথ দায়িত্ব পালন, এবং এই জ্যোতিষ শাস্ত্রটা যাতে আমরা যথাযথভাবে মানে আমাদের গুরুজির যে যথাযথ দেখানো পথে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য পর্যাপ্ত অনুশীলনের দরকার। আর এইগুলো যদি আমরা যদি অনুশীলন না করি, সেই অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো অবস্থা যদি হয়, তাহলে আমাদের নাম, আমরা যদি পর্যাপ্ত অনুশীলন বা পর্যাপ্ত জ্ঞান আহরণ না করে যদি আমরা লোকের মধ্যে যাই, তাহলে এই কোচিং সেন্টারের সুনামের চেয়ে দুর্নাম বেশি হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই আন্তরিকতার সাথে এবং পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে আমাদেরকে এই এই পেশার যাতে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি ব্যাপারে চেষ্টা করতে হবে। এর সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে জুম মিটিং করি, আমরা যদি এই জুম মিটিং এ যদি আমাদের বিভিন্ন বিষয়ের উপরে, জ্যোতিষের বিভিন্ন বিষয়ের উপরে যদি আমরা আমরা লেখা বা এই যে তাদের যদি লেখা আহ্বান করতে পারি এবং লেখা দিল, তার মধ্যে কয়েকজনের লেখা আমরা যদি যদি আমরা বেছে নিতে পারি যে কারা কারা ভালো হলো, পরের জুম মিটিং এ তাদের লেখাগুলো আমরা উপস্থাপন করলাম, তাহলে আমাদের এই ব্যাপারে, তাহলে আমাদের লেখার প্রতি বা এই জ্যোতিষবিদ্যার প্রতি আমরা কতটুক আন্তরিক বা কোনো আমরা আমরা এগিয়ে আধুনিক যে জ্যোতিষবিদ্যা সম্পর্কে শিখতে পারলাম কিনা, আমরা আমরা মতামত যদি দেখতে পারি, উপস্থাপন করলে আমরা তাদের আন্তরিকতা বুঝতে পারবো। এর সাথে সাথে আমার মনে হয় জুম মিটিং এ একটা নির্দিষ্ট কিছু সময় আমাদের রাখা যেতে পারে যে আমাদের বিভিন্ন যারা জ্যোতিষ আমরা অনুশীলন করছি, তাদের একটা বিষয়ের উপরে তারা বিতর্কের ব্যবস্থা করা। তাহলে
একটা একটা টপিকস আমরা এই জুম মিটিং এ দিয়ে দিব, পরের জুম মিটিং আমরা প্রস্তুতি নিয়ে আসব। এবং আমরা যদি এই বিতর্ক আহ, একটা নির্দিষ্ট সময় যদি বিভিন্ন জ্যোতিষ তাদের যুক্তি উপস্থাপন করে, তাহলে এই বিতর্কের ব্যবস্থা করলে আমার মনে হয় আরো অনেক কিছু জানা যায় এবং আমরা করতে পারবো। আমরা আরো এই ব্যাপারে আমরা আরো সচেতন হতে পারবো। এর সাথে সাথে আমার মনে হয় যে এই কাজগুলো করলে আগামী বছর যে 2026 সালে যে আমাদের যে জ্যোতিষ সম্মেলন হবে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যদি পর্যাপ্ত অনুশীলন করি, আমাদের যদি আন্তরিকতা থাকে, তাহলে আমাদের কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত যে শিক্ষার্থী আছে, এরাই আমাদের নতুন নতুন ধ্যান ধারণা বা জ্যোতিষ নিয়ে পর্যালোচনার মাধ্যমে আমরা উপস্থিত সদস্য সবাইকে আমরা আরো অনেক তথ্য প্রদান করতে পারবো। আমাদের বাইরের ওই পণ্ডিত বা অনেক বড় বড় জ্যোতিষ, নাম করা জ্যোতিষদের অনুষ্ঠান স্থলে খুব বেশি আনার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছে যে এই সম্মেলন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি জানে, এবং তারা যদি অনুশীলন করে আরো অনেক বড় নাম করা জ্যোতিষের থেকে আমরা এগিয়ে থাকবো বলে আমার বিশ্বাস। সবাইকে শুভকামনা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দেখুন বিপ্লব ধর মহোদয়, আপনি যে বলছেন লেখার ব্যবস্থা, আমাদের যে সুবিনিটটি প্রকাশিত হয়েছে, যারা কি আমার নামে যে পদকটি পেয়েছেন, এর জন্য কিন্তু টপিকস দিয়ে 1000 শব্দের লেখা নিয়ে সেই লেখা ধারাবাহিকতায় কিন্তু প্রকাশিত হয়েছে। পরবর্তীতে উপস্থিতি জুমে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে 300 শব্দের টপিকস লিখে নিয়ে সেখান থেকে বিজয়ী হয়ে বিজয়ী 5 জন কিন্তু ওই ট্রফিটা পেয়েছেন, যেটি আপনি নিজ হাতে দেওয়া দেখেছেন বা আপনি সঙ্গে ছিলেন। তো এই যে আমরা লেখক তৈরি করার জন্য কিন্তু এই সুভেনিরের প্রচলন এনেছি, সেটি অনলাইনে দিয়েছি। আমাদের অনলাইন পত্রিকা চালু করা হবে, কিন্তু আমি 2টি ভাষা ছাড়া একটি ভাষায় আমি এটি চালু করে আমি তৃপ্ত হব না। তার জন্য সেখানে লেখা দেওয়ার ব্যবস্থা আমাদের ওয়েবসাইট হলে খুব শীঘ্রই হবে, এটা আমরা আশাবাদী আর কি। না না, আর আমার একটি কথা, আমার কথাটা 1 মিনিট। এটা ব্যাপারটা হ্যাঁ, হলো কি, যারা কেবল শুরু করতে চায়, লেখা হ্যাঁ, শুরু করতে চায়, তাদের তো ভুল ভ্রান্তি হবে। সেই সুযোগটা প্রতিযোগিতার মাধ্যমে না দিয়ে প্রতিনিয়ত যদি লেখার সুযোগ, আমাদের পাঠানোর সুযোগ হয়, তাহলে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হব, আমরা ভালো ভালো লিখতে পারবো, তারপরে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। সেই সুযোগটা তৈরি করা আর কি। ধন্যবাদ, ওটা আমি নোট করে নিয়েছি। তাহলে এইটা এর সঙ্গে আমরা যুক্ত করব। ওই তার সাথে তাহলে প্রত্যেক মাসের যে অনলাইন ক্লাস, সেখানে একটা টপিক দেন, সেটাই আমরা পরের মাসে, ভুল হোক কিন্তু আমরা শুরু তো করি লেখা। সুন্দর, এটা আমরা করব। তাহলে এবার আমরা যে কার কাছ থেকে শুনবো সেটি আমি আসলে বুঝে উঠতে পারতেছি না, কিন্তু তার ভিতর দুজনের কথা একটু আমি শুনিয়ে আসি, তারপরে আমরা অন্যদিকে যাব। সেটি হচ্ছে আমাদের যেমন সুবীর মহন্ত বাবু কলকাতা থেকে, তারপরে ওই যে আমাদের দেবদাস কার্জি বাবু, বাস্তুশাস্ত্রবিদ, উনি জ্যোতিষশাস্ত্র ভারত থেকে শিক্ষা নিয়েছেন, তারপরেও এখানে আসছেন। বিষ্ণু মহন্ত বাবু ইন্ডিয়া থেকে, এখানে অনেকেই আছেন আমাদের এই প্ল্যাটফর্মের শিক্ষার্থী। তো আমরা এই মুহূর্তে একটু, আমার মনটা কেমন টেনে নিচ্ছে প্রদীপ্ত বালার কাছে। প্রদীপ্ত বালা যদি থেকে থাকেন, তাহলে যদি আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য, বিশেষ করে আপনি কিভাবে শিক্ষামূলক বিষয়টা সাজাতে চান, সজ্জিত করতে চান, আপনার কথাটা যদি একটু বলতেন, তাহলে মনে হয় আমি একটু অন্যদিকে তখন যেতে পারতাম। প্রণাম গুরুজি, প্রণাম আমার সকল শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার সতীর্থ এবং সকল জ্যোতিষ অনুরাগীকে আমার শুভেচ্ছা। গুরুজি, প্রথমে একটা বিষয় বলি, আমি আপনার কাছে চিরঋণী। আমার কাছে আপনার কোনো ঋণ নেই, গুরুর কোনো ঋণ থাকে না। গুরু যে শিষ্যকে শিষ্য বলে গ্রহণ করেছেন, এখানেই শিষ্য গুরুর কাছে সবসময় চিরঋণী। তাই আমি আপনার কাছে, আপনি যে আমাকে শিষ্য বলে গ্রহণ করেছেন, এজন্য আমি আপনার কাছে চিরঋণী। এবং আমি যতদিন আমার প্রাণ বেঁচে আছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার গুরু এবং আমার প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করব। আমি বেশ কয়েকটা বিষয় একটু সম্পৃক্ত করতে চাচ্ছি। যেরকম অ্যাডমিশনের বিষয়টা, অবশ্যই এই বিষয়ে আগেও আলোচনা হয়েছে। আমরা যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা নিব, অবশ্যই ওয়েবসাইটে, এবং সেই সাথে যদি একটা করে লেখা থাকে অথবা একটা প্রেজেন্টেশন থাকে, ভিডিও প্রেজেন্টেশন অথবা লেখা, যেটা সুবিধা হয়, তাহলে আমরা তার বৌদ্ধিক এবং বৌদ্ধিক বিষয়গুলো এবং বিচার বিশ্লেষণ সম্বন্ধে জানতে পারবো।
যেটা আমাদের জন্য সুবিধা হবে, এবং পরবর্তীতে এগুলো নিয়ে আরো কাজ করা যাবে। আর ম্যাগাজিনের যে বিষয়টা, যেরকম অক্সফোর্ড, হার্ভার্ড বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে জার্নাল গুলো বের হয়, এক একটা সিজন অনুযায়ী সবাই লেখা দিতে থাকে, সেখান থেকে বাছাইকৃত লেখা দিয়ে জার্নাল বের হয়। আমরা সেভাবে এগোতে পারি। আরেকটা বিষয়, তা হচ্ছে পৃথিবী এখন যেভাবে এগোচ্ছে, আমরা একটা ওয়েল প্রিন্টেড বইয়ের পাশাপাশি আমরা অডিও বুক বা অডিও ভিজুয়াল বুক, এখানে আমরা বিষয়টা নিয়ে ভাবতে পারি। এমনকি যা আমাদের সুভিনিরে যাদের লেখা আছে, তারাও চাইলে ভিডিওগ্রাফি করে তাদের লেখাগুলো, মানে তাদের লেখাগুলো নিয়েও আমরা কাজ করতে পারি, যেটা আরো বেশি সময় উপযোগী হবে। আর আপনি তো বললেন এমসিকিউ এর একটা অংশ থাকবে, যেটার মাধ্যমে নতুন শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবে। আর আমার সতীর্থদের প্রতি আমি এতটুকু বলবো, যে যে মুহূর্ত থেকে আমরা আমাদের গুরুজিকে গুরুজি বলে মনে প্রাণে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি যে আমাদের গুরুজি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল, সেই মুহূর্ত থেকেই আমাদের গুরুজি এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য তৈরি হয়ে গেছে। প্রতিষ্ঠানটা আমাদের, এবং এই প্রতিষ্ঠানটাকে গুরুজি কান্ডারি, গুরুজি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, তাকে সব সময়, এই প্রতিষ্ঠানকে আমি সাহায্য কতটা পছন্দ করি না, সাহায্য শব্দটা আমি পছন্দ করি না, কারণ সাহায্যের সাথে একটা করুণা থাকে, আমি এখানে সহযোগিতা বলবো। সহযোগিতা শব্দটা সাহায্যের থেকে অনেক বেশি মাধুর্যপূর্ণ এবং সম্মানের। তো আমরা সবাই মিলে মানে সহযোগিতা ভাবাপন্ন হয়ে এবং সহযোগিতা করে আমাদের প্রতিষ্ঠানটাকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সবসময় মনে রাখবো, যতদিন চাঁদ সূর্য আছে ততদিন যেন আমাদের প্রতিষ্ঠানটা থাকে, এবং তার জন্য আমাদের যতটুকু যা করার, আমরা আরো বেশ কিছু বিষয় আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে পারি। যেমন আমাদের যে পাবলিকেশনটা আছে, এই পাবলিকেশনটা আমরা যদি কমার্শিয়ালি এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের ফান্ড রেজ করতেও সুবিধা হবে। ইন্টারন্যাশনালি যদি আমরা কাজ করি, অন্যান্য বই বের করি, এছাড়া এভাবে আমাদের যখন যা প্রয়োজন পড়বে আমরা সেটাই সৃষ্টি করে ফেলবো, তাতে আমাদের ফান্ডিং এর জায়গাটা আরো বেশি স্ট্রং হবে। আরেকটা বিষয় যেটা, আহ, একটা প্রশ্ন থাকে যে মন্ত্র কেন, আমরা যে নবগ্রহ স্তোত্র দিয়ে শুরু করি, কেন, মন্ত্রটা কিভাবে কাজ করে, মন্ত্রটা কি, কেন এক একটা মন্ত্র, বা আমি যদি একটু ধর্ম দিকে যাই, সূরা, আয়াত বা মন্ত্র কিভাবে কাজ করে। তো এখানে সবচেয়ে গ্রহণযোগ্য যে ধারণা পাওয়া যায় তা হচ্ছে বিগ ব্যাং থিওরি, এবং বিগ ব্যাং থিওরির সাথে সম্পৃক্ত বিগ ব্যাং সাউন্ড, অর্থাৎ ওম যে ধ্বনিটা, যেটা এখনো মেশিনের সাহায্যে শোনা যায় খুব ক্ষীণ, কারণ সেই শব্দটা মানুষের শোনার উপযোগী না হওয়া পর্যন্ত, বা মানুষ নিতে পারবে, সহ্য করতে পারবে এরকম না হওয়া পর্যন্ত তো এককোষী জীবে অ্যামিবার অস্তিত্ব আসেনি। যাই হোক, দেন আমরা ইভলভ হতে হতে এখন মানুষ। তো এই যে ধ্বনি, এরকম মহাবিশ্বের অনেক ধ্বনি আছে, যেরকম লাম ভাম, আমি নিজেও কুণ্ডলিনী সাধনা করি প্রতিদিন রাত 3টা 33 মিনিটে। কুণ্ডলিনী আমাদের যে ধ্বনিগুলো আছে, লাম ভাম রাম ইয়াম হাম ওম ওম, এছাড়া আরো অনেক মহাবিশ্বের ধ্বনি আছে, শ্রিং রিং রিং, এইগুলো ওই যে হোমিওপ্যাথি ড্রপের মতো করে, দেখবেন আসলে ধর্ম বা ধর্ম মতবাদ, এটা আসলে অঞ্চলভেদে সৃষ্ট হয়েছে তো, এবং প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য উপযোগী অবতাররাই এসছেন সে অঞ্চলের জন্য, যেটা ভালো হয় সেভাবেই তারা তাদেরকে মোটিভেট করেছেন। এখন যেহেতু বিশ্বগ্রামে পরিণত হয়েছে, এখন আর আলাদা আলাদা আমরা নেই, আমরা সহজে পৃথিবীর হাতের মুঠো আনতে পেরেছি। এখন এগুলো বিস্তৃত হচ্ছে এবং মিনিমাইজেশন হচ্ছে। তো যে বিষয়টা বলছিলাম, এই ধ্বনিটা, আমাদের মধ্যে যে পঞ্চতত্ত্ব আছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে পঞ্চতত্ত্ব আছে। ধ্বনি কাজ করে বায়ুতত্ত্বের উপরে, খাদ্য খাবার যেমন কাজ করে পৃথ্বীতত্ত্বের উপরে। প্রত্যেক গ্রহের আলাদা আলাদা খাদ্য খাবার আছে, আলাদা আলাদা স্বাদ আছে, যেমন অম্ল বা টক মিষ্টি এটা রবির। আমরা যদি তেতো মধ্যে বলি, তেতো দেখে রাহু, লবণ চন্দ্র দেখে, এরকম প্রত্যেকটা ঝাল বা ঝাঁঝালো খাবার এটা মঙ্গল দেখে। আর একটা বিশেষ স্বাদ আছে উমামি। আসলে বর্তমান সায়েন্স ঝালকে ঝাল বা এটা কোনো মৌলিক স্বাদের মধ্যে পড়ে না, কারণ সেটা আমাদের জিভের স্বাদতন্ত্র গুলোকে উদ্দীপিত করে। তো উমামি আর একটা স্বাদ আছে, যেটা একটু বোল্ড একটা স্বাদ, এর থেকে আলাদা একটু স্বতন্ত্র। তো ইলিশ বা মাশরুম এটা দেখে কেতু, এরকম স্বাদে বিস্তৃত। আর যেটা আগে আমি আগের বিষয়টায় ফিরে যাই, মন্ত্র। এই মন্ত্র যেটা করে, এটা আমাদেরকে সাইকোলজিক্যালি মোটিভেট করে। যেহেতু মন্ত্র বায়ুতত্ত্বের একটি অংশ বা উপাদান, সেহেতু সবচেয়ে বেশি এটা আমাদের উপরে
কাজ করে। আহ, সবচেয়ে বেশি কাজ করে বলতে কি, যেরকম শব্দ, কথা, তো হোমিওপ্যাথি ড্রপের মতো করে ওরকম এই ধ্বনিগুলো আয়াত, সূরা, মন্ত্র এগুলোতে সাজানো। আমি যদি একটু বিশ্লেষণে যাই, যেমন ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দালিন। এখানেও আপনি সেই মহাবিশ্বের ধ্বনিগুলোর প্রয়োগ পাবেন। এবং আবার যদি বলেন ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাতমানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাব্যামি যুগে যুগে। এখানেও এবং এই ধ্বনিগুলোর বিভিন্ন রকম ভাবে সাজানোর মাধ্যমে এটা সাইকোলজিক্যালি আমাদের উপরে কাজ করে। আমরা মন্ত্র দিয়ে শুরু করি এ কারণেই, এই মন্ত্রের এনার্জিটা যেন আমাদের মধ্যে কাজ করে, আমরা যেন এই মন্ত্র দ্বারা এনার্জাইজড হয়ে উঠি। আমরা পুজোর সময় প্রসাদ কেন দিই? স্রষ্টা তো প্রসাদ খান না, তিনি তো সর্বত্র ব্যাপ্ত, তিনি খান না। আমরা প্রসাদ আমাদের নিজেদের জন্য দিই। কেন দিই? আমি যদি একটু সাইন্টিফিক ভাবে, মানে ফলিত বিজ্ঞানের দিক দিয়ে এটা যদি বলি, তাহলে এই খাবারটা আমরা এনার্জাইজড করার জন্য দিই। দেবতার সামনে যে খাবার দিচ্ছি, যে মন্ত্র পাঠ করছি, এখানে যে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি থেকে প্রসাদগুলো যেভাবে এনার্জাইজড হচ্ছে, ওই প্রসাদটা যদি আমরা খাই আমাদের পৃথিবীতত্ত্বের উপরে কাজ করবে। জল জল তত্ত্বের উপর কাজ করে, খাদ্য খাবার পৃথিবীতত্ত্বের উপর কাজ করে, শব্দ মন্ত্র এগুলো বায়ুতত্ত্বের উপরে কাজ করে। আরেকটা বিশেষ বিষয় আছে জ্যোতিষ শাস্ত্রে, যেটা নিয়ে বর্তমানে খুব কম চর্চা করা, বর্তমানে সবসময় কম চর্চা করা হয়েছে, তা হচ্ছে কালারোগ্রাফিক্যাল অ্যাস্ট্রোলজি বা কালার অ্যাস্ট্রোলজি। প্রত্যেকটা গ্রহের নক্ষত্রের রং আছে, এবং এই রং দ্বারা মানুষ মোটিভেটেড হয়। এই রং হচ্ছে আবার আকাশ তত্ত্বের উপাদান। আকাশ তত্ত্বটা আমাদের মধ্যে কিভাবে? আমরা তো আকাশ তত্ত্ব দেখতে পাই না। আসলে আকাশ তত্ত্ব হচ্ছে চেতনা, এবং এই চেতনা অর্থাৎ আকাশ তত্ত্ব বাকি চার তত্ত্বের উপর প্রভাব বিস্তার করে আছে। অর্থাৎ কালারোলজি সম্মিলিত যে অ্যাস্ট্রোলজি, অর্থাৎ কালার অ্যাস্ট্রোলজি, এটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা জ্যোতিষ তত্ত্বকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবো, জ্যোতিষ শাস্ত্রকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবো, এবং মানুষের কল্যাণে আরো বেশি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো। মানুষ সমৃদ্ধ হবে, পৃথিবী সমৃদ্ধ হবে, কল্যাণকর কিছু হবে। এবং গতকাল যখন গুরুজির সাথে আমার কথা হয়, আমি গুরুজিকে প্রস্তাবটি দিয়েছিলাম, এবং আমি চিরকৃতজ্ঞ। আসলে গুরুজির কাছে যে আমি কত ঋণী, তা আমি বলে বোঝাতে পারবো না। আমি আপনার কাছে সব সময় চিরঋণী গুরুজি। আমি গুরুজির সহচর্যে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ কালার অ্যাস্ট্রোলজি, যেটা নিয়ে খুব একটা বেশি লেখালেখি নাই, এই বিষয়টা নিয়ে কাজ করতে চলেছি গুরুজির সহচর্যে, এবং আশা করি এখান থেকে অবশ্যই ভালো কিছু পৃথিবী পাবে, জগৎ পাবে। আর একটা বিষয়, গুরুজির কেন ধনুরাশির কোটপিন ব্যবহার করেছিলেন, গুরুজি গতকাল আমাকে একটা হিন্টস দিয়েছিলেন গুরুজির হরস্কেপ বিষয়ে, কিন্তু এই বিষয়টা যদি গুরুজি নিজে বলেন, আমাদের মধ্যে ভুল প্রান্তে থাকবে, কিন্তু গুরুজির একদম অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা যদি আমরা জানতে পারি, সেটা আমাদের জন্য খুব সৌভাগ্যের হবে। আমি এই বিষয়ে কিছু বলছি না। আরেকটা বিষয়, তা হচ্ছে আমাদের আগামী প্রোগ্রাম নিয়ে আমাদের কিছু পরিকল্পনা এখন থেকে আমরা শুরু করেছি, এবং অবশ্যই আমরা আগামী প্রোগ্রামে একটা ওয়েল স্ক্রিপ্ট ডকুমেন্টারি ফিল্ম করব, যেটা বিশ্বের দরবারে আমরা পৌঁছে দিতে পারবো, এবং সমৃদ্ধ হবে। আমাদের প্রতিষ্ঠান উত্তরোত্তর আরো উজ্জ্বল হয়ে উঠবে। আমি সকলকে আহ্বান করছি, আমার সতীর্থ যারা আছেন এবং সকল জ্যোতিষ অনুরাগী, আমরা যদি সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টার, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে যদি ভালোবেসে থাকি, আমরা যদি আমাদের গুরুজি ডক্টর কেসিপালকে ভালোবেসে থাকি, আমরা যেন সবাই এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য সম্পৃক্ত থাকি। আমি সবাইকে আহ্বান করছি, এবং এটা বলে আমি আমার গুরুজির প্রতি প্রণাম জানিয়ে, আমার সকল শিক্ষককে প্রণাম জানিয়ে, আমার সকল সতীর্থ এবং জ্যোতিষ অনুরাগীকে শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রণাম। অসংখ্য ধন্যবাদ। দেখুন, আসলে নমস্য কারা বা প্রণাম কারা পায়, কেন আমি বলেছি যে ওই 1 টাকা দান করলে 70 টাকা পাইবে, কেন? দেখুন, ভেবে দেখুন, কাদের আমরা পেয়েছি। কেন আমার দাঁড়িপাল্লা প্রাথমিক ব্যাচের দিকে, কেন আমি কেন আলোচনা করেছি যে গণিত জ্যোতিষে গেলে আমার উচ্চতর ব্যাচ থমকে যাচ্ছে, আমি ওখানে যেতে পারছি না, কেন? আমি ঠিকই দেখেছি। তবে আমি এটার আর ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। সবার কাছ থেকে এরকম শিক্ষামূলক সেমিনার যেহেতু আমি এইগুলো শুনবো, তো
তো সর্বোপরি কিন্তু সর্বশেষ আমি আমাদের যে কে দেব স্যার, সর্বশাস্ত্র পারঙ্গম যিনি, ওনার কাছ থেকেও শুনবো। আমাদের যে সভাপতি মহোদয়, ওনার কাছ থেকেও শুনবো। তারপরে হচ্ছে নীরজ স্যার, এনার কাছ থেকেও শুনবো, বা সবার কথা শুনবো। এখন একটু সংক্ষেপে সংক্ষেপে শুনবো। তো উনি যে প্রশ্নটি তুলে ধরেছেন যে আমি কেন ধনুর সিম্বলটি কেন নিয়েছি, 12টি রাশির অন্য সিম্বল তো দেখতে আরো ভালো আমি নিতে পারতাম। আমার লগ্নের ষষ্ঠ ভাব হচ্ছে ধনু। আমার কর্কট লগ্ন, কর্কট লগ্নের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বৃহস্পতি। আমার প্ল্যানেটের একটি গ্রহ শুধুমাত্র একটু শুভ আছে, আর কোনো গ্রহই শুভ নেই। মানে 9টি গ্রহের মধ্যে বৃহস্পতিটা একটু শুভ, কিন্তু নিজ গৃহে বসে আছে, কিন্তু সে খোড়া নুলো, মানে বকরি। তো এই বক্র মালটাকে যদি আমি একটু সোজা করে আমার সামনে রেখে যদি একটু সেবা করার সুযোগ পাই, তার জন্য আমি ধনুটা যেন আমার চোখের সামনে পড়ে সেই সকল জায়গায় আমি রাখার চেষ্টা করেছি। তাছাড়া দেখেন, সে যেমন ভাগ্যপতি এবং ষষ্ঠপতি, ষষ্ঠ ভাব থেকে যে বিচার করা হয় সেটি আপনাদের আমরা শিখিয়েছি। তো আপনারা আগেও জানেন যে ষষ্ঠ ভাব থেকে ঋণ, তারপর দুর্ঘটনা, তারপরে অস্ত্রোপচার, ভয় ভীতি, আতঙ্ক, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, তারপরে হচ্ছে লটারি, ফাটকাবাজি, মানে যাবতীয় উম, বিষয়গুলো রিপু ভাব। তো এই রিপু ভাবের অধিপতি যেহেতু বকরি, তো ওই লোকটাকে আমি কোলের ভিতর রাখলে বা আমার চোখের সামনে রাখলে, উনি আমার সাথে থাকলে, আমি যে শিক্ষাটা আমি আপনাদের দিয়ে থাকি বা আমি পেয়েছি, সেটি হচ্ছে, বা আমি মনে প্রাণে গ্রহণ করি, সেটি হচ্ছে শত্রুর সঙ্গে বসবাস করা যায়, কিন্তু শত্রুর দৃষ্টি পড়াটা খুবই খারাপ। এই জন্য ওই বক্র মানুষটিকে বা বক্র দেবটাকে আমি আমার সঙ্গে রাখার চেষ্টা করেছি। তাছাড়া উনি আমার রাশির ধনপতি এবং আয়পতি। আমরা আয় ভাব থেকে জানি যে আয় উপার্জন, প্রাপ্তি, প্রত্যাশা, তারপরে উম, বিচ্ছেদকৃত সম্পর্ক জোড়া লাগানো, তারপরে হচ্ছে নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তি, বা যাবতীয় প্রাপ্তি, মানে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, যা কিছু থাকে, যা আমরা আশা করি, সেই প্রাপ্তিটা রাশির একাদশ ভাব দেয়। আর চলতে গেলে ওই যে বললাম, টাকা, টাকা মানে আর শনি, এটা দরকার, সেটি আমার রাশির ধনপতি। আমি বলেছি আমার শিক্ষার্থীদের যে লগ্ন দিয়ে জ্যোতিষ তৈরি হয়েছে, কিন্তু আজ দেখুন রাশি দিয়ে কিন্তু আপনার নক্ষত্র, নক্ষত্র থেকে তিথি, নক্ষত্র থেকে সব গণ বর্ণ জাতি নারী বা দশা অন্তর্দশা, সব প্রত্যন্ত দশা নক্ষত্র দিয়ে। তাহলে লগ্ন দিয়ে তো হচ্ছে না। লগ্ন একটি সময় শুধুমাত্র, সেই সময়েরও হেরফের হয়ে যায়। তো সেই রাশিটির গুরুত্ব আমি সমান দিতে বলেছি। যদি আমার জায়গায় হতাম, তাহলে আমি তো একবারে উল্টে দিতে পারবো না জ্যোতিষশাস্ত্রকে। তবে আমি কিন্তু লগ্নকে 10 থেকে 20% গুরুত্ব দিই, বা 25%, 75% দিই রাশিকে। কিন্তু আপনাদের আমি যে শিক্ষা দিয়েছি যে লগ্নকে 50% আর রাশিকে 50% গুরুত্ব দিবেন। তো আমি রাশিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে, যে আমার রাশি অধিপতি শনি, সেই শনি আমার রাশির ষষ্ঠে বসে আছে, আবার লগ্নে আমার রাশি বসে আছে, ওই সরি শনি বসে আছে পাপ শনি। তাহলে ওই পাপ শনিকে কিন্তু আমি সঙ্গে রেখে আমার নামটা বানিয়েছি KC পাল, যেটা নিউমারোলজিক্যাল সংখ্যা হচ্ছে 8। তো এটা আমি ইচ্ছাকৃতভাবে তৈরি করেছি, আমি এই নিউমারোলজির মধ্যে প্রবেশ করে। আর জ্যোতিষীতে ধন, যেহেতু অর্থ টাকা দরকার, তো আমার রাশির ব্যয়পতি এবং রাশিপতি যেহেতু শনি, সেই শনি হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম টাকা। তো সেই শনি সেই ষষ্ঠ ভাবে, সেটি আমাকে আসলে দিয়েছে, নিয়েছে, ক্ষয় করেছে। তো অর্থ যেন অনর্থের মূল না হয়, সেটি যেন আমার ভয়ভীতি আতঙ্কের কারণ না হয়, সেটি যেন আমার জীবনে ধ্বংসযজ্ঞ না ডেকে আনে, আমার লোভ লালসা যেন বাড়িয়ে না দেয়। তার জন্য কিন্তু আমি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেছি, বা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে শিক্ষার 2টি টাকা নিচ্ছি। কিন্তু আমি বলেছি এর একটি টাকাও যেন আমার গলাধঃকরণ না হয়। যেমন আমার আরো কিছু নীতি আদর্শ রয়েছে। এই যে তন্ত্রের কথা বললেন সুদীপ্ত, কি, ওই সুদীপ্ত না, প্রদীপ্ত প্রাপন বালা, এই তন্ত্র, আমি তন্ত্র মন্ত্র যোগের মাধ্যমে যদি কোনো অর্থ উপার্জন করি, সেই অর্থ আমি 1 টাকাও ভক্ষণ করি না। তাহলে কি করি, সেই টাকা কি করি? আপনারা এর উত্তরও যদি চান এটি পেয়ে যাবেন। তো আপনারা জানেন ইতিমধ্যে যে এই যে ধরেন সম্মেলনে ব্যয়, বিভিন্ন জায়গায় দেওয়া, বিভিন্ন লোককে সহযোগিতা করা, এই যে সহযোগিতা বা সহযোগিতা শব্দটা ভালো বোঝায় না, যে অনুদান বিশেষ করে, যেটি তার প্রাপ্য, এটি আমার নয়।
অর্থাৎ সেটি স্রষ্টার উদ্দেশ্যে বা ধর্মীয় স্থাপনায়। আমার এই সম্মেলনে কিন্তু আমার একটি ভিক্ষা করার ইচ্ছা ছিল। আমি নীরজ স্যারকে বলেছিলাম, আবুল হোসেন সাহেব উপস্থিত না থাকাতে সময় সংকল্প আহ, সংক্ষিপ্তের কারণে আমার সেটা বন্ধ হয়ে গেছে। আমি ওখানে আহ, বলেছিলাম যে আমি একটি ভিক্ষা চাইবো, আর সেই ভিক্ষায় যে 10 টাকা 20 টাকা যে যা দেবেন দেবেন, যে টাকাটা উঠবে সেই টাকা 5 ভাগ করা হবে। তো 5 ভাগ করে কি হবে, 1 ভাগ হচ্ছে পূজার জন্য দিয়ে দেওয়া হবে, সেটি আমার শঙ্কর স্যার উপস্থিত নেই, তার জন্য আমি শঙ্কর স্যারের কাছে দিয়ে দিতে চেয়েছিলাম, যে উনি হচ্ছে পূজায়, হিন্দু ধর্মীয় পূজায় ব্যয় করবেন। আবুল হোসেন সাহেবের কাছে এক অংশ দিতে চেয়েছিলাম, যে উনি কোনো মসজিদ মাদ্রাসা বা কোনো এরকম ওই যে বধির বা বা শক্তিহীন এই সকল প্রতিষ্ঠানে উনি দেবেন। আর একটা অংশ হচ্ছে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তাদের কাছে 1 ভাগ দিতে চেয়েছিলাম, যে ওনারা গির্জা বা ইয়েতে দিবেন। বুদ্ধিস্ট আমাদের কোকায়া মার্মা, উনিও উপস্থিত নেই, ছিলেন না। উনি থাকলে ওনার কাছে দিয়ে দিতাম, যে ওনার বিশেষ করে কোনো বুদ্ধ মন্দিরে বা ওনার ধর্মীয় স্থানে উনি দিবেন। আর এক অংশ হচ্ছে আমি আপনাদের কাছ থেকে সেই ভিক্ষার দক্ষিণা নিতে চেয়েছিলাম। তো সেটি আমরা কিন্তু পূর্ণ করতে পারিনি সময়ের অভাবে। আর আমার যে 3 জন লোককে দরকার সেই 3 জন লোকই অনুপস্থিত ছিলেন, তার জন্য এটি করা হয়নি। এটা জয়ন্ত স্যারের সাথেও আলাপ করেছি, নীরজ স্যারের সাথেও কিন্তু আলাপ ছিল, আমাদের স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের সাথে আলাপ ছিল, এই 4 জন কিন্তু জানতেন। এমনকি মনে হয় নীরজ স্যার দেখেছেন কিনা জানি না, যে আমি একটি ছেঁড়া পাঞ্জাবিও কিন্তু ওই সঙ্গে নিয়েছিলাম, যে কোটের পরে আলখাল্লা যাতে ওইটা দ্রুত পরে নেওয়া যায়, এর জন্য কিন্তু আমি প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সেটি করা হয়নি। তো যাই হোক, এটা হয়তো নেগেটিভ এনার্জিও দিত। স্রষ্টা যা করে মঙ্গলের জন্যই করে। তো সেই জন্য আমি ধনুকে কেন বেছে নিয়েছি সেটি উত্তর মনে হয় পেয়েছেন। আর হচ্ছে এই যে বাংলাদেশের মুদ্রা টাকা, এই টাকার প্রতি আমার কতটা লোভ, কতটা মোহ, কতটা আকর্ষণ, এটা আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন। কিছু হয়তো পেয়েছেন, যে অর্থ শুধু চাইলে বা টাকা চাইলে পাওয়া যাবে না। কারণ আমার লগ্নের অষ্টমপতি, রাশির দ্বাদশপতি, রাশিপতি সে শনি। তো আমি যত চাইবো তত আরো সে দূরে সরবে, এটা আমি জানি, কারণ নিধনপতি সে দূরে দেবে, তাছাড়া ব্যয়পতি সে দূরে যাবে। তার জন্য আমি একটু কম চাই। তো স্রষ্টা বা আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়, স্ব স্ব স্থান থেকে আপনারা যা দিয়েছেন, অন্তত পক্ষে আমি ভিক্ষুকের ঘরের সন্তান। তো সেই অনুযায়ী আমি যা পেয়েছি, আমি নিজে একটু ছায়া তৈরি করেছি, যেখানে আমার সন্তান নিয়ে নিজের অবস্থানে আমরা এখন বসবাস করি। আপনাদের সঙ্গে এই যে কথা বলছি, বা ধরেন এই যে প্রযুক্তিগত ল্যাপটপ বা ইয়ে টিয়ে, এই যাবতীয় এসব নিয়েও কিন্তু চলছি। সমাজে ধরেন যতটুকু চলার দরকার ততটুকু চলার মতো স্রষ্টা আমাকে দিয়েছেন। তাছাড়া আমি 4-5টি বিজনেসের সঙ্গে সময় যুক্ত থাকি বা আছি, সেই ছোটবেলা থেকে ছিলাম। এই জন্য আমার এই জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে নেশা। জ্যোতিষ শাস্ত্রটা আসলে মানবের কল্যাণ কিভাবে করা যায়, তার জন্য আমি কিন্তু কোনো, আজ পর্যন্ত আমার 25 বছরের ইতিহাসে কোনো ভাগ্যফল প্রত্যাশীকে বলিনি যে আমার কাছ থেকে রত্ন পাথর নিতে হবে। এ কথা আমি কাউকে কোনোদিন বলিনি, আজ জীবনে বলবো না। এমনকি নিতে হবে তো না, অন্য জায়গাতে আনলে অন্য জ্যোতিষরা যেমন দাঁত ছিটকায় যে আরে নিয়ে আসছো এটা ভালো না, এ কথাও পর্যন্ত আমি বলিনি। আমি বলেছি আমার চোখের পাওয়ার কমে গেছে, আমি ভালো দেখতে পাচ্ছি না। বা আমি মোবাইলে যখন ছবি পাঠাই কিনতে গিয়ে, আমি কিনতে যাওয়ার আগে তাদের বলে দিই যে আমার প্যাড, আমার প্রেসক্রিপশন দেখাবে না, দেখালে কিন্তু ওই দোকানদার আমাকে কমিশন দিতে পারে, কমিশন কেটে রাখবে, সে টাকাটা কিন্তু আপনার বর্ধিত হবে। এটিও আপনারা লোক সেজে আমার কাছে পাঠিয়ে দিয়ে যাচাই করে নেবেন, দেখবেন যে আমি কোনো দোকানেও রেফার করি না যে সেখান থেকে কমিশন পাবো, এটাও কিন্তু আমি করি না। তাছাড়া ধরেন এই যে অর্থ, বিশেষ করে এই লোভ লালসা, এটি যে কতটা অনর্থের কারণ হতে পারে। আপনাদের এই যে আহ, বেতনটা আমি এখনো পর্যন্ত মুখ দিয়ে কারো কাছে কিন্তু চাইনি। বা এমনকি আপনারা দেখেছেন যে সম্মেলনে যে 1,000 টাকা ফি নির্ধারণ করেছিলাম, সেটিও কিন্তু আমি কে দিয়েছেন আর কে দেননি এটাও কিন্তু আমি যাচাই করার সুযোগ পাইনি, বা আমি ওইদিকে আমার মনও ছিল না কখনো। আমার ছিল আপনারা আসছেন, আপনারা অতিথি, অতিথি নারায়ণ, নারায়ণের একটু সেবা করতে পারি কিনা, আমার সেই নজরটা ছিল। এবং শিক্ষা আলোচনা দিতে পারি কিনা। সন্ধ্যাবেলায় একটু শুরু করেছিলাম, কিন্তু আপনাদের সবাই ক্ষুধার্ত, রাত হয়ে যাচ্ছে, অনেকে চলে যাচ্ছেন। তা নাহলে আমার ইচ্ছা ছিল যে ওই সময় অন্তত আরো 1 ঘন্টা আমি বাড়িয়ে একটু কিছু বলি।
কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। যার জন্য আগামী বছর পরিকল্পনা করেছি, আমি আমার পেটের যে বিদ্যা, যে গুড়ো বিদ্যা, আমি বলেছি আমি দিব, কিন্তু একটু কম শ্রেণীর লোককে দিব। কম কম শ্রেণীর নয়, আমি বেশিও দিতে পারি, কিন্তু কথা হচ্ছে সেই নিগুড় নিখাত লোকগুলো আমি বাঁচতে চাচ্ছি। যদি বেঁচে পাই, তাহলে আমি যেমন ওই লোগো ব্যবহার করেছি, আপনারা দেখেছেন যে সনাতন পাবলিকেশন এসপি, মানে 3 আর 8, 8 আর 3 11 মিলে 2। তাহলে আমি পাবলিকেশনস এর ক্ষেত্রে কেন কে বেছে নিলাম, এসপি কেন বেছে নিলাম? তাছাড়া আপনারা, আমার একটি বল পেন কোম্পানি ছিল, সেখানে ছিল কেসি পাল বল পেন, ওইখানে পাল বানান ছিল PAUL, আমি ওখানে ইউএল কেন ব্যবহার করেছি? আবার ধরেন আমার আহ, ব্যবসা প্রতিষ্ঠানের যে সাইনবোর্ড রয়েছে, যেখানে রয়েছে সেখানে আবার ভিন্ন নাম ব্যবহার করি কেন? এক একটা ট্রেড লাইসেন্সে এক এক ধরনের নাম ব্যবহার করা কেন? আপনারা যে ইয়েটি, আপনারা যে চেকটি পেয়েছিলেন যে 5 জন বিজয়ী, আপনার চেকে খেয়াল করেছেন কিনা, দেখবেন যে ওটা সনাতন জ্যোতিষালয় নামে চেক। তাহলে এই সনাতন জ্যোতিষালয় নামেও কিন্তু আমার ওই অ্যাকাউন্ট রয়েছে। এমনকি ট্রেড লাইসেন্স না থাকলে তো আর অ্যাকাউন্ট হয়নি। তাহলে সেটিও কিন্তু রয়েছে, সেটি কেন করেছি? আবার এই যে আমার জুয়েলারি দোকানের নাম চন্দ্র জেমস অ্যান্ড জুয়েলার্স কেন? চন্দ্র কেন? জেমস কেন? জেমস তো সেখানে বিক্রি হয়, তাই জেমস। জুয়েলার্স কেন? এগুলো ওই যেমন আমাদের প্রদীপ্ত প্রাপণ বালা যেমন কালার নিয়ে থেরাপি বা কালার নিয়ে যেমন গবেষণা করছেন, আমি ছোটবেলার থেকেই বা এই জ্যোতিষশাস্ত্রে পদার্পণ করে আমি চেয়েছি কি সৃষ্টি করা যায়, সেই সৃষ্টির রহস্যটাই আপনাদের কাছে দিতে চাই। যেটি টিটু দাস মহোদয় বলেছেন যে সেই 5,500 বছর আগে এই যে জ্যোতিষশাস্ত্র আসছে, তখন চন্দ্র সূর্যকে দেখে মুনি ঋষিরা বলে গেছেন, তানাদের কথিত বাক্য দিয়ে গ্রন্থ রচিত হয়েছে। সেটিকে পাল্টানোর ধৃষ্টতা তো আমার নেই, কিন্তু নতুন করে আমি আমার জীবনে গবেষণা করে আমি যেটি পেয়েছি সেটি আপনাদের দিতে চাই। তো সেই পাত্রগুলো আমার সামনে একটু তুলে ধরুন। এটি হচ্ছে আমার আমার আপনাদের কাছে চাওয়া পাওয়া, যে আপনারা একটু সেটি কি করতে হবে, একটু শ্রম দিয়ে বাছাইটা করে দিতে হবে। আমি একা মানুষ কোন দিকে যাব, তো সেটি বাছাই করার পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদের কাছে উপস্থাপন করেছি। সেই পদ্ধতি অনুসরণ করুন। আপনাদের তো নতুন কোনো পদ্ধতি তৈরি করতে বলা হচ্ছে না। দেখবেন আপনারাও এক সময় এই বুঝে ফেলবেন যে আমি কেন আপনাদের নিয়ে এই এত খুশি, এত আনন্দ। আমার আগে বলার সময় একটু রূঢ় আচরণ হয়ে গেছে, আমি বারবার ক্ষমা চেয়েছি। আমি বুঝছি যে আমার এই অনুষ্ঠানের পরে অনেকেই কিন্তু, এটা যেহেতু লাইভ ফোরকাস্ট হচ্ছে, অনেকেই আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন, কিন্তু আমি আসলে ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছিল। তো সেখান থেকে সংযত হওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রকৃত সংযত হলাম আমি এই প্রদীপ্ত প্রাপণ বালার আহ বক্তব্য শোনার পরে। আমি তো ওই ক্ষুধিত, যে ক্ষুধা হচ্ছে জ্যোতিষের ক্ষুধা, জ্যোতিষ জ্ঞান যে আমাকে দিতে পারবে। আমি বলেছিলাম আপনারা যে যখন আমার জন্মদিনে অনেক পুরস্কার নিয়ে আসছিলেন, আমি বলছি আমার তো এই পুরস্কারের প্রয়োজন নেই। কই, আপনারা কি শিখিয়ে দিয়েছিলেন নাকি? আমি বলেছি আমার এই শিক্ষা দিয়ে আমাকে ভালোবাসা দিতে হবে, আপনারা শিক্ষাটাকে নিয়ে আসুন। তো এখানে আমরা রাজনৈতিক বক্তব্য, ধর্মীয় বক্তব্য, এগুলো তো আমরা আশা করিনি। আমরা তো আশা করেছি, আমরা এমনকি এখানে প্রেডিকশন দিয়ে মানুষকে ভালো করতে পারবো না, অর্থাৎ এই স্বল্প সময় আমরা প্রেডিকশনও দিতে চাইনি। কিন্তু আমরা একটা গঠনমূলক আলোচনা এখান থেকে প্রত্যাশা চেয়েছি, যে কিভাবে আমরা এগোনো যায়। তো যাই হোক, আমি তো সব সময় নিয়ে ফেলতেছি, তাহলে আর কি করব। হম এখানে মনে হয় আপনারা এই তাহলে ধনুর রাশি সিম্বল টিম্বল এগুলো বুঝতে পেরেছেন, আর বিশদ আকারে আরো বুঝতে পারবেন। তো এবার আমরা একটু আমাদের সিনিয়র যিনি ছিলেন তানাকেও টপকে গেছেন এবং আমার হৃদয় কেড়ে নিয়েছেন। তিনি হচ্ছে আমাদের স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের থেকেও একটু বয়োজ্যেষ্ঠ। তিনি হচ্ছেন নারায়ণ চক্রবর্তী মহোদয়। উনি হচ্ছেন কালভৈরব মন্দিরের প্রধান পুরোহিত। তো ওনার কাছ থেকে একটু শুনবো, এখন বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করবেন। তো আমরা সবার কাছ থেকে যেহেতু একটু কথা শুনতে চাই। আর এরপরে প্রস্তুত থাকবেন মেধস কুমার ব্যানার্জি, তারপরে প্রস্তুত থাকবেন সঞ্জয় রায়, তারপরে সুকান্ত সরকার। এই পর্যন্ত প্রস্তুত থাকবেন। তারপরে আবার চলে যাব আমাদের প্রথম প্রতিযোগী 5 জনে, তারপরে হচ্ছে বাকিদের সিরিয়াল জানিয়ে দিলাম। তো এবার নারায়ণ চক্রবর্তী মহোদয়, নমস্কার, আপনার ওখানে মিউট রয়েছে। আমি এতক্ষণ ওই পূজার মধ্যে ছিলাম, আর মোবাইলটা অফ ছিল ঘন্টা।